হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক বিরতির পর আপনার সাথে আবারও দেখা। এইচএসসি 2026 ব্যাচ আপনাদের সকলকে ফিজিক্সের আজকের ক্লাসে শরীফুল ইসলাম শুভ ভাইয়া ওয়েলকাম করতেছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক মানুষকে দেখতেছি নতুন, অনেকদিন পরে নামগুলো পরিচিত লাগতেছে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। এই কোয়ার্টার আপনাদের এইচএসসি লাইফের লাস্ট কোয়ার্টার। কোয়ার্টার 1 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত শেষ হয়ে গেছে। দিস ইজ দ্য লাস্ট কোয়ার্টার, কোয়ার্টার 5, এবং এই কোয়ার্টারেও আপনারা কিছু দূর পড়ে ফেলছেন। আমি যদি ভুল না করে থাকি আপনাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা অলরেডি মাহিন ভাইয়ের সাথে শেষ হয়ে গেছে। জিমি ভাইয়ের সাথে আপনাদের অলরেডি জ্যামিতিক আলো বিজ্ঞান চ্যাপ্টারটা শুরু হয়েছে, কয়েকটা ক্লাস মানে মেবি 4টা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন করব, যেটা কিনা ম্যাগনেটিজমের স্টার্টিং, তড়িৎ প্রবাহের চুম্বকীয়, এই চ্যাপ্টারটা দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হবে। তো অনেকে আজকে সকাল থেকে ভাইয়াকে মেসেজ দিচ্ছিলেন বিভিন্ন বিষয়ে। এইচএসসি 26 ব্যাচ থেকে আজকে সকাল থেকে সবথেকে বেশি মেসেজ পাইছি। তো আপনাদের এই ভালোবাসাগুলো আমাদের কাছে এর মূল্য অনেক অনেক বেশি। আর এই সময়টা আপনারা খুব কাছাকাছি সময়ে চলে আসছেন। যদিও আমরা জানি যে 25 ব্যাচের হচ্ছে সামনে কিছুদিন পর অ্যাডমিশনের টাইম। ওরা এখন বোর্ড পরীক্ষার শেষ দিকে। হয়তো কিছুদিন পরে ওরা অ্যাডমিশনের টাইমের মধ্যে চলে আসবে এবং তারপর তারা অ্যাডমিশনের যুদ্ধে নামবে। বাট এর পরের ব্যাচটাই কিন্তু আপনারা, অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ। এবং যদি খুব একটা ভুল না করে থাকি, হয়তো 14 থেকে 15 মাস পর আপনারা হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবেন। মেডিকেল, বুয়েট, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি, মেইন সবগুলো জায়গায় পরীক্ষা শুরু হয়ে যাবে। তো চিন্তা করলে কেমন লাগে না যে আজ থেকে 15 মাস পর যদি আমি সাকসেসফুলি এই জার্নিটা পাড়ি দিতে পারি, তখন হয়তো আমার নামের পাশে বুয়েটিয়ান বা মেডিকেল বা ঢাকা ভার্সিটি এই ট্যাগ গুলো হয়তো থাকবে। সো ওই ট্যাগের জন্য, ওই জায়গাটাকে ওন করার জন্য লাস্ট কিছু মাস আমাদেরকে ফাইট করতে হয়। অনেকগুলো কোয়ার্টার চলে গেছে। অনেকগুলো কোয়ার্টারে আমরা অনেকভাবে অনেক কিছু শিখছি। আমার মনে আছে আপনাদের ১ম ক্লাস শুরু হয়েছিল ভেক্টর দিয়ে। আপনাদেরকে ভেক্টর পড়াইতে একদম অতিষ্ঠ করে ফেলছিলাম। পুরো কোয়ার্টার ৩ মাস জুড়ে শুধু ভেক্টরই পড়াইছিলাম। তো মনে হইছে যে সেইদিন ভেক্টর শেষ করলাম। আজকে লাস্ট কোয়ার্টার চলে আসলো। লাস্ট কোয়ার্টারের হয়তো এটাই, এই চ্যাপ্টারেই সম্ভবত আপনার সাথে লাস্ট দেখা বা আরেকটা চ্যাপ্টার থাকতে পারে। আমি নট সিউর। সো আমরা এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা বিগত ৩ বা ৪ বছর অলমোস্ট হচ্ছে যে পড়ানো হয় নাই। কারণ শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা ইনক্লুডেড ছিল না। তো আমরা যখন ভার্সিটিতে উঠি, ভার্সিটিতে উঠার পর যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, তাদের ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যেকোনো ডিপার্টমেন্টই যাক না কেন, এই চুম্বকত্ব, ম্যাগনেটিজম নিয়ে প্রচুর পরিমাণ জিনিসপাতি কাজে লাগে। সো ইন্টারে এই লাস্ট ৩-৪ টা ব্যাচ যেহেতু ওরা ইন্টারে এই জিনিসটা কিছুই পড়ে নাই, ওরা ভার্সিটিতে একেবারে হযবরল অবস্থায় পড়ছে। তো আপনারা সেই দিক থেকে লাকি যে আপনারা পড়ে যাচ্ছেন। বাট অনেক বছর পর যেহেতু এটা পড়ার প্রচলন শুরু হইছে, এটা একটু ডিফিকাল্ট মনে হইতে পারে। বাট আমরা যদি লেগে থাকি এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু সেটা যদি বলি, এ আপনি ফার্স্ট পেপার তো অলমোস্ট আমরা সবগুলো চ্যাপ্টার কম বেশ দেখছি সবাই। ফার্স্ট পেপারের নিউটনিয়ান মেকানিক্স যেরকম অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখানেও সেরকম তড়িৎ প্রবাহের চুম্বকীয় অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে। তো আমরা এই চ্যাপ্টারের ইন্ট্রোটা, কি অবস্থা ভাই? শরীর কি অবস্থা? সুস্থ হইছো? এই চলে আসো না, একটু আসো, ওদেরকে একটু দেখা সাক্ষাৎ দিয়ে যাও। এই যে তোমাদের অর্ণব ভাইয়া আছে, ম্যাথের লিজেন্ড টিচার। সো ভাইয়া কিন্তু গত ২-১ দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল। বাইকে, সরি সিএনজি তে ছিল, অ্যাক্সিডেন্ট করছে। তো কি অবস্থা এখন, কেমন আছে? এখন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। মনে হয় আমার প্রতি আপনার, আমার যে বড় ভাইরা আছেন, আপনাদের অনেক দোয়া এন্ড আমার স্টুডেন্টদের অনেক শুভকামনা আমার প্রতি আছে, যেই কারণে আমি আসলে খুব বেশি ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছি। কাজ আমার সাইডে যেটা হয়েছে, গাড়িটা উল্টা সাইড থেকে আসছিল। তো আমি যেই সাইডে বসা সিএনজি তে, ওই সাইডেই আসলে ধাক্কাটা লাগছে এবং আমার ওই সাইডটা একদম মানে পুরো দুমড়ে মুচড়ে গেছিল। তা আমি কোনোভাবে একটু সেভ করে নিজেকে আলাদা করার পরেও দেখা গেছে হাঁটুতে, তারপর এই কপালে একটা বাড়ি খাইছি, দেন হাতের তালুতে, হ্যাঁ এটা এটা আরো ফুলে ছিল আর কি। তো তেমন বড় কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এটা আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। তো একটু বেঁচে গেছি। আর সিএনজিটার অবস্থা খুবই খারাপ ছিল আমার সাইডটা। তারপরও উনারও দেখলাম যে একটু মোটামুটি ব্যথা পাইছে, যে চালাচ্ছিলেন, বয়স্ক ছিলেন, উনি ঘুমায় যাচ্ছিলেন, যেই কারণে আসলে এটা হয়েছে আর কি। তারপরও যেটা বললাম ভাইয়া, যে আল্লাহ বড় একটা কিছু থেকে বাঁচায় নিয়েছেন, অনেক অনেক শুক্রিয়া এবং আপনাদের দোয়া। তো আমার স্টুডেন্টরা যারা আছে সবাইকে অনেক অনেক কি বলা যায়, অনেকেই হয়তো ভাইয়ের জন্য দোয়া করছো এবং এখনো করো। তো হয়তো বা সেই উসিলায়ও আল্লাহ আমাকে এত বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচায় আনছেন।
এখন পর্যন্ত ঠিকঠাক আছি, ইনশাল্লাহ। আশা করতেছি তোমাদের সামনে পুরাদমে আবার হাসতে পারবো। ভাইয়ের জন্য দোয়া রেখো, আর আপাতত তো ভাইয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? ভাইয়া কিন্তু বস, এটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে? ভাইয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আর আমার জন্য দোয়া করো ভাইয়া। ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে থ্যাংক অর্ণব, ইউ থ্যাংক ভাইয়া। ইউ ফর ইউর টাইম। সো অনেকেই সালাম জানাচ্ছিলেন। আমরা দুই ভাইয়ার পক্ষ থেকেই ওয়ালাইকুম আসসালাম এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এবং অর্ণব স্পেশালি যেই দুর্ঘটনা থেকে বাঁচছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ সেভ করছে। তো আমরা সবাই একটু সাবধান থাকবো রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে, সবকিছুর দিক থেকেই। তো আমার সাথে এমন কেউ মনে হয় নাই যে আজকে আমার সাথে নতুন পরিচয়, তাও যেহেতু নতুন কোয়ার্টারের নতুন ক্লাস আমার সাথে, সেই ক্ষেত্রে আমার আবারও পরিচয় দিতে হচ্ছে। আমার নাম শরীফুল ইসলাম শুভ, এই চেহারার মানুষটাই আমি। পড়াশোনায় তো জানেন, বুয়েটের ট্রিপলি থেকে ফিজিক্স মেন্টর, সংক্ষিপ্ত পরিচয় ডান। তো আজকে আমরা কি কি শিখবো? অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করতেছিলেন, সকাল থেকে অনেকগুলা মেসেজ পাইছি যে ভাইয়া এই চ্যাপ্টার পড়ার জন্য কি আগের কোনো চ্যাপ্টার পড়া থাকা লাগবে কিনা। আমি ডিরেক্টলি অ্যান্সার দিছি ম্যাক্সিমামকে যে ভাইয়া না থাকলেও কোনো সমস্যা নাই, কিছু যদি নাও জেনে থাকেন এই চ্যাপ্টার আপনি পড়তে পারবেন। ওকে, সো আমরা তাহলে শুরু করি। এবং জানেন যে ভাইয়া শুরু করলেই সাথে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসে, আজকেও সেই ব্ল্যাঙ্ক স্লাইডের ব্যতিক্রম না। আমরা চলে যাব হচ্ছে 1820-তে। একটু আগে একটা ভিডিও করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, অনেকে হয়তো দেখছেন, পোস্টে লাইক কমেন্ট করছেন। 1820 সালের ঘটনা। 1820 সালে একজন সায়েন্টিস্ট, ওনার নাম অনেকেই জানেন। সো ওয়েস্টেড, উনি একজন ডেনমার্কের ড্যানিশ একজন সায়েন্টিস্ট ছিল। উনি একই সাথে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথমেটিক্স নিয়েও কিছু কাজ টাজ করছিল। সো এই সায়েন্টিস্ট সে হচ্ছে ওইখানে ডেনমার্কের যে রাজধানী কোপেনহেগেন, ওইখানে কোপেনহেগেন ইউনিভার্সিটি, ওই ভার্সিটি তিনি ফিজিক্সের প্রফেসর ছিল। সো সালটা যখন 1810 সালের কথা বলছি, একটু আগে যাচ্ছি। 1810 সালের দিকে তখন উনি একটা স্ট্রিক্ট ডিসিশন নেয়। উনি 1810টা কেন ইম্পর্টেন্ট, 1810 সালে আসলে উনি প্রফেসর হিসেবে জয়েন করে। তো উনি যখন ফিজিক্সের প্রফেসর হিসেবে 1810 সালে জয়েন করে, তখন উনি আর কি ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এগুলা নিয়ে কাজ করতে অনেক পছন্দ করত। এবং তখনকার দিনে সায়েন্টিস্টদের একটা কমন ধারণা ছিল যে ইলেকট্রিসিটি এক ধরনের জিনিস, ম্যাগনেটিজম আরেক ধরনের জিনিস, লাইট আরেক ধরনের জিনিস, কেমিক্যাল এনার্জি আরেক ধরনের জিনিস। এক একটা এনার্জি আসলে এক এক রকম জিনিস, এদের মাঝে কোনো রিলেশন নাই। কিন্তু জানি না কেন, বাট মানে তার কথা বলতেছি, ওয়েস্টের কথা বলছি। ওয়েস্টেড অনেক আগ থেকেই বিশ্বাস করতো যে না, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম সামহাউ দে আর কানেক্টেড। দেখেন তখনও কিন্তু পৃথিবীবাসী আবিষ্কার করে নাই, কিছুই জানতো না, বাট সামহাউ ওনার মনে উনি কেন জানি ফিল করতো। এটা ওনার লাইফ হিস্ট্রিতে লেখা আছে। এবং 1810 সালে উনি প্রফেসর হিসেবে জয়েন করার পর উনি প্রথম থেকে ল্যাবে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করা শুরু করে যে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমের মধ্যে কোনো কাহিনী, কোনো রিলেশন আছে কিনা। এবং ওনার এইটা দেখে অনেক বড় বড় প্রফেসররা ওনাকে নিয়ে হাসি তামাশা করতো। 10 বছর পার হয়ে গেল, ওনার সাফল্যের কোনো মুখ দেখতে পাইলো না, ব্যর্থতা আর ব্যর্থতা, মানুষের হাসি তামাশার শিকার হচ্ছে। এত বড় প্রফেসর, বাট সবাই ওনাকে নিয়ে হাসি তামাশা করে। বাই দ্য ওয়ে, ওয়েস্টেডের আরেকটা পরিচয় ছিল, ওয়েস্টেডের ছোট ভাই, তার নামও ওয়েস্টেড, সে ছিল ডেনমার্কের প্রধানমন্ত্রী। ঠিক আছে? তাহলে প্রধানমন্ত্রীর বড় ভাই, কিন্তু ওইটাও একটা পরিচয় তার। তো 1820 সাল সে ল্যাবরেটরিতে বসে তার স্টুডেন্টদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। এক্সপেরিমেন্টটা কি ছিল? এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা সার্কিট। সো ধরেন আমি একটা সার্কিট আঁকলাম। সো ধরেন আমি 10 ভোল্টের একটা ব্যাটারি, আর দিলাম হচ্ছে 2 ওহম, এদিক দিয়ে একটা আই কারেন্ট যাবে। অনেক কঠিন একটা কোশ্চেন যদিও, দেখি আপনাদের মধ্যে কেউ পারে কিনা। আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর, তো 10/2 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার। আপনারা কি পেরেছেন? পারলে একটু ভাইয়াকে কমেন্ট করেন যে ভাইয়া পেরেছি। ওরে আল্লাহ। সো আচ্ছা, অনেকে একটা জিনিস বলতেছে 1819 সাল হবে না 20 সাল হবে। 1819 হচ্ছে আমাদের 19-এর বইগুলোতে লেখা ছিল, বাট অ্যাকচুয়ালি এটা ঘটছে 1820 সালে, এবং 1820 সালের এপ্রিল মাসের দিকে। আর যদি বলি ঘটনাটা ঘটার পর জুলাই মাসের দিকে উনি একটা কি বলবো, একটা আর্টিকেল বা কিছু একটা জিনিস পাবলিশ করে, মানে রিটেন কিছু একটা পাবলিশ করে এই ঘটনা সংক্রান্ত, এক্সপেরিমেন্ট রিলেটেড। তো ঘটনাটা ঘটে 20-এ, এবং হচ্ছে যে 20-এর এপ্রিলে, এবং পাবলিশ হয় হচ্ছে জুলাইতে। সো 19 সালটা যদি কেউ চিন্তা করে, এটা আসলে টোটালি রং হবে। ওকে, সো এখন আমরা যদি একটু চিন্তা করি, উনি যেটা করতেছিলেন ল্যাবরেটরিতে বসে, যখন একটা তারের মধ্যে দিয়ে বা একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়,
তখন অবশ্যই তারটা কি গরম হবে, রোদটার মধ্যে হিট জেনারেট হবে। তো কিরকম হিট জেনারেট হয় এই জিনিসপাতিগুলো নিয়ে উনি কাজ করতেছিল। সো এইটা একটা মানে কি বলবো? মানে কোন প্ল্যান্ড ওয়েতে না, জাস্ট উনার যেই ল্যাবের মধ্যে উনি বসে কাজ করতেছিলেন, ওই টেবিলটার মধ্যে ধরেন এই পুরাটা হচ্ছে একটা টেবিল, হ্যাঁ? ওকে। তো ধরেন এই পুরাটা হচ্ছে একটা টেবিল। সো এই টেবিলের মধ্যে বসে উনি কাজ করতেছিল এবং এইখানে একটা দণ্ড চুম্বক ছিল। নর্থ, সাউথ। এইরকম একটা চুম্বক ছিল। সো উনি দেখলো, উনি যখন সার্কিটটা কমপ্লিট করলো, সার্কিটটা কমপ্লিট করে যখন উনি এক্সপেরিমেন্ট শুরু করবে, তখনই উনি দেখলো চুম্বক দণ্ডটা বা দণ্ড চুম্বকটা একটু ঘুরে গেছে। তো উনার কাছে ব্যাপারটা একটু খটকা লাগলেও উনি মনে মনে চিন্তা করছিল যে আচ্ছা ঠিক আছে, ওইখানে যেহেতু তাপ উৎপন্ন হয়েছে, ওই তাপের কারণে, হিটের কারণে মনে হয় এটা একটু দূরে সরে গেছে বা একটু ঘুরে গেছে। কিন্তু উনি যখন ওনার এক্সপেরিমেন্টটা শেষ করতে যাবে, সুইচটা অফ করতেছে, সার্কিটের মধ্যে কারেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন উনি দেখলো আবার চুম্বকটা উল্টো দিকে ঘুরে আগের পজিশনে চলে আসছে। এবার ব্যাপারটা ওনার কাছে আরেকটু খটকা লাগছে। একই এক্সপেরিমেন্ট উনি কয়েকবার করলো। যতবারই উনি করে দেখে কারেন্ট যখন চালু হবে, এটা ডিসি কারেন্ট ছিল, কারণ যখন চালু হবে তখন একদিকে ঘুরে যায়, যখন বন্ধ হবে আরেক দিকে ঘুরে যাচ্ছে। সো এইটা নিয়ে উনি অনেক এক্সাইটেড হয়ে যায়। তো ওই যে উনি 1810 সাল থেকে লাস্ট 10 বছর ধরে এত তিরস্কারের শিকার হয়েছে যে কারেন্ট আর চুম্বক এদের মাঝে কোনো রিলেশন নাই। উনি দেখলো কারেন্ট আর চুম্বকটাকে ঘুরায় ফেলতে পারছে। তার অর্থ অবশ্যই এদের মাঝে রিলেশন আছে। তো এই ঘটনা তো অন্য কোনো সায়েন্টিস্টের লাইফেও ঘটতে পারতো, তাই না? এটা তো আসলে ওই সময়কার আরো বড়, বড় যেসব সায়েন্টিস্ট ছিল তারাও তো এটা আবিষ্কার করতে পারতো। ওই সব মানুষ বাদ দিয়ে উনিই কেন আবিষ্কার করতে পারলো? বা উনার চোখেই কেন এটা ১ম এ পড়ল? এটার পিছে একটা ইফেক্ট কাজ করে। মানে এটাকে সায়েন্টিফিক্যালি বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। বাটারফ্লাই ইফেক্ট কি? এটা বলে যে আপনি ধরেন আ আপনার চারপাশে অনেক সময় হয়তো অনেক প্রজাপতি ঘুরে ফিরে বেড়ায়। কিন্তু আপনি হয়তো যদি সচেতন মনে ওইটাকে অত খেয়াল করেন নাই। বা আপনি হয়তো সাবকন্সিয়াস মাইন্ডে ওইটাকে হয়তো অবজার্ভ করছেন। বাট কনসিয়াস মাইন্ডে আপনি কখনো খেয়াল করেন আমার পাশে আজকের দিনে কয়টা প্রজাপতি উড়ে গেল। আপনি হয়তো চিন্তা করেন নাই। এখন আজকে ধরেন আপনাকে শুভ ভাইয়া জিজ্ঞেস করল যে, "ভাইয়া তুমি লাস্ট ১ সপ্তাহে কয়টা প্রজাপতি দেখছো?" তো আপনি তখন বললেন যে, "আমি কি আদৌ কি দেখছি?" আপনি হয়তো দেখছেন কিন্তু আপনি যেহেতু কনসিয়াস মাইন্ড এ ছিলেন না, সো আপনি হয়তো বলবেন যে, "না ভাই আমি তো দেখিই নাই।" বা আমি যদি জিজ্ঞেস করি লাস্ট ১ মাসে কয়টা প্রজাপতি দেখছো? তাও হয়তো আপনি কি বলবেন? "ভাইয়া আমি মনে হয় লাস্ট ১ মাসেও প্রজাপতি দেখি নাই।" কিন্তু এই যে আজকে আমি বললাম আপনাকে যে, "ভাইয়া তুমি গত ১ মাসে কয়টা প্রজাপতি দেখছো?" এই কথাটা বলার সাথে, সাথে আপনার মাথায় একটা প্রজাপতি সংক্রান্ত একটা কনসিয়াসনেস তৈরি হয়ে যাবে। এবং দেখবেন আজকে থেকে ১ দিনের মধ্যে আপনি হয়তো ১-২ টা প্রজাপতি দেখে ফেলতে পারেন। সো এই যে এই ঘটনাটা কারেন্ট গেলে চারপাশে চুম্বকের একটা ইমপ্যাক্ট পড়ে, এটা তো অন্য সায়েন্টিস্টও দেখতে পারত। অন্য সায়েন্টিস্টের সামনেও তো নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটতে পারত। কেন স্পেসিফিক্যালি যিনি এইটা নিয়ে আগে প্রেডিক্ট করছে যে না এরকম একটা রিজন থাকতে পারে, উনার সামনেই কেন হইল? কারণ এই যে বাটারফ্লাই ইফেক্টটা উনার ক্ষেত্রেও খাটছে। যে উনি চিন্তা করছে, উনি বিশ্বাস করছে এরকম একটা হইতে পারে। দ্যাটস ওয়াই যখন ১ম বার হইছে উনি সবার আগে কনসিয়াস মাইন্ডে ওটাকে কি করছে? কনসিয়াস মাইন্ডে ওইটাকে ধরতে পারছে এবং ওইটাকে একটা সূত্র আকারে প্রকাশ করে গেছে। এবং আমি ব্যাপারটাকে এইভাবে বলি যে সাকসেস, এই যে বুয়েটে চান্স পাওয়া, এই যে মেডিকেলে চান্স পাওয়া, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, এইটার পিছে কিন্তু ভাইয়া এই কাহিনীও সামহাউ রিলেটেড। কিভাবে রিলেটেড? আমরা অনেক মানুষ আছি, অনেক স্টুডেন্ট আছি যে ভাইয়া ক্লাস করি, কলেজে যাই, পরীক্ষা দিই। হ্যাঁ, ঠিক আছে কিন্তু নিজের ভিতরে একেবারে পারতেই হবে। ওই যে আমাদের ওয়েস্টের যেরকম ১৮১০ সালে বলছিল না, ইলেকট্রিসিটি ম্যাক্সিমার মধ্যে কিছু একটা রিলেশন মাস্ট থাকবেই। সো ওই যে ওই জিনিসটা স্টুডেন্টদের মধ্যে থাকে না যে ভাই আমি বুয়েটে পড়তে চাই। ভাই আরো তো কত মানুষ আছে। এত, এত হাজার, হাজার মানুষের ভিড়ে আমারটা কি আদৌ হবে? কনফিডেন্স নাই। মানি ও নিজেই নিজেরটা বলতে পারে না। বা আমি মেডিকেলে পড়বো, এপ্রন গায়ে দিব। মানি লুকায়, লুকায় নিজে, নিজে বলে কিন্তু মানুষকে বলার কোনো ইয়া রাখে না। বা হচ্ছে যে মনের মধ্যে নিজেই চিন্তা করে, আরে এত মানুষের মধ্যে কেমনে পসিবল? না আমার দ্বারা হবে না। ধুর আমি যতটুক পারি টুকটাক কোনো একটা প্রাইভেটে হয়তো আমার চান্স হবে। এভাবে চিন্তা করে। কিন্তু দেখেন উনার চ্যালেঞ্জটা কত বড় ছিল। উনার সাথে উনার এগেইনস্ট এ এত সায়েন্টিস্ট। তাও উনি বলছে যে ইলেকট্রিসিটি ম্যাক্স এর মধ্যে অবশ্যই একটা রিলেশন থাকবে। উনি ১০ বছর ধরে ব্যর্থ হয়েও লেগেছিল। এজন্য উনার কাছেই সর্বপ্রথম এত হিউজ সাকসেস ধরা পড়ছে। এবং এইটা সেই ঘটনা যেই ঘটনার কারণে পুরা ওয়ার্লড এর সায়েন্সটাই চেঞ্জ হয়ে গেছিল। বিকজ এই ঘটনা দিয়ে সর্বপ্রথম
ইলেকট্রোম্যাগনেটিজমের যাত্রা শুরু হয়। তো এইখানে যেটা ঘটে যে এই চুম্বকের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কারণে সুইচ অন অ্যান্ড অফ করার মুহূর্তে পরস্পর বিপরীত দিকে চুম্বকে কিছুটা ঘূর্ণন তৈরি হয়। সো এই ঘূর্ণনটা থেকে ওয়েস্টেড সবার প্রথমে প্রেডিক্ট করে যে অবশ্যই তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে চুম্বকের একটা অনেক শক্তিশালী রিলেশন বিদ্যমান। কেন বিদ্যমান? আপনি একটা চুম্বককে স্পর্শ করা ছাড়াই ওকে ঘুরাইতে পারবেন, ধাক্কা দিয়ে সামনে নিতে পারবেন, পিছিয়ে নিতে পারবেন। পসিবল। কখন পসিবল? যদি পাশে আরেকটা চুম্বক এনে রাখেন। আমরা ছোটবেলায় এই এক্সপেরিমেন্টটা করছি সবাই, তাই না? ছোটবেলায় আমরা এই এক্সপেরিমেন্টটা করতাম যে একটা চুম্বকের পাশে আরেকটা চুম্বক এনে ওই চুম্বকটাকে স্পর্শ না করি আমরা কি করতাম? সামনে পিছে নিয়ে নিতে পারতাম, আকর্ষণ বা বিকর্ষণ করাইতে পারতাম। সো আমরা এই জিনিসটা সবাই জানি। ধরেন নর্থ সাউথ, এখানে যদি আমি এরকম করি সাউথ নর্থ এটা আনি তাহলে কি এটা লাফ দিয়ে দূরে সরে যাবে। আর যদি এরকম করি নর্থ সাউথ, এখানে আছে নর্থ সাউথ, তাহলে এটা কি লাফ দিয়ে কাছে আসবে। তো এইভাবে আমরা স্পর্শ না করেও একটা চুম্বককে আরেকটা চুম্বকের কাছে দূরে নিতে পারি। তাহলে আমি এই চুম্বকটা দিয়ে কি করতেছি? এই চুম্বক দিয়ে চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতেছি। ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা চুম্বককে রাখি তাহলে ওই চুম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে ওই চুম্বককে স্পর্শ না করেও হচ্ছে সামনে পিছে মুভ করাইতে পারে। কিন্তু এইখানে তো কোনো চুম্বক ক্ষেত্র ছিল না, একটা চুম্বক একাকী বসে আছে। তাহলে এই চুম্বকটাকে কে ঘুরাইলো? এই চুম্বকটাকে কে মুভ করাইলো? একমাত্র কারেন্ট ছাড়া এখানে আর কিছুই ছিল না। তার মানে কারেন্ট অবশ্যই একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। কারণ চুম্বক ক্ষেত্র ছাড়া একটা চুম্বককে স্পর্শ করা ছাড়া কখনোই ঘুরানো পসিবল না। যেহেতু স্পর্শ করা ছাড়াই এই চুম্বকটাকে ঘুরায় ফেলা সম্ভব হয়েছে, তার অর্থ একটা জিনিসই বোঝা যায় যে এই কারেন্টটা এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করছিল, সেই চুম্বক ক্ষেত্রের কারণেই চুম্বকটা ঘুরে গিয়েছিল। তাহলে ওয়েরস্টেডের এই ঘটনা থেকে আমাদের ওয়েরস্টেডের এই ঘটনা থেকে ওয়েরস্টেড এর এক্সপেরিমেন্ট থেকে শিক্ষা আমরা কি জানতে পারলাম? ওয়েস্টের এক্সপেরিয়েন্স থেকে জানতে পারলাম তড়িৎবাহী তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তো তড়িৎবাহী একটা তার তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে? সো এই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা বের করতে পারি। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা কিরকম ছিল আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরেন এইটা একটা পরিবাহী তার, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, এইভাবে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আই পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে যেটা হবে এইটার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাবে, যেটা আমরা 19-এও দেখে আসছিলাম। তো এইভাবে একটা চুম্বক ক্ষেত্র তার চারপাশে তৈরি হবে। সো আমার এই চিত্র দেখে চুম্বক ক্ষেত্রটার ডিরেকশন খুব একটা ভালো বুঝতে পারবেন না। এইটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এইটা চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন এইটা একটা কলম, সবাই ভাইয়া এখন যেই কাজটা করব আপনারা সবাই সেই কাজটা করবেন। আপনার সামনে একটা কলম নেন,
কলমটাকে কোন হাতে ধরবেন? বাম হাতে। কলমটাকে ভাইয়ার মতো বাম হাতে ধরলেন। তো চিন্তা করেন এই কলম দিয়ে এই বরাবর হচ্ছে কারেন্ট যায়। তো এখন আপনার ডান হাত, এই যে এইটা ভাইয়ার ডান হাত, বাম হাতে কলম ধরছি। এখন ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে যদি আমি কারেন্টের দিকে ধরি, তাহলে বাদ বাকি চারটা আঙ্গুল যেই দিকে ঘুরে, এইভাবে চারদিকে ঘুরে আসতেছে, সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। আবারও বলি, এই যে বুড়ো আঙ্গুলটা, ডান হাতের বুড়ো আঙ্গুল হচ্ছে কারেন্টের দিক, তাহলে বাদ বাকি চারটা আঙ্গুল হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমরা এখান থেকে সামারি কি জানলাম? সামারি জানলাম হচ্ছে ডান হাত বুড়ো আঙ্গুল আই এর দিক। তাহলে বাকি চারটি আঙ্গুল, বাকি চারটা আঙ্গুল কিসের দিকে থাকবে? বি এর দিক। মাথায় রাখবেন, বি দ্বারা কি বোঝানো হয়? বি দ্বারা বোঝানো হয় চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি এই দিক বরাবর যদি কারেন্ট যায়, ঠিক আছে, এই যে আমার সামনে একটা কলম আছে, দেখেন আমি একটু সামনে আনি, এই যে আমার সামনে একটা কলম আছে এখানে। তো এই কলমের এই ডিরেকশন বরাবর, এটা আমার ডান হাত, ভাইয়ার ডান হাত, বাম হাতে কলমটা ধরছি। তো এই দিক বরাবর যদি কারেন্ট যায়, তাহলে বাদ বাকি চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুল যেই দিকে মুভ করতেছে, এই যে এই দিকে মুভ করতেছে, ওইটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক। আচ্ছা, এখন তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করেন। সো এখন বলতে পারেন, ঠিক আছে ভাইয়া, আমরা যখন হচ্ছে আমাদের যখন কিনা এই ওয়েস্টেডের এই সূত্রটা আসলো, তখন আমরা এটা তো বুঝতে পারলাম যে তড়িৎবাহী তারের কারণে বা কারেন্ট যদি কোনো একটা তারের মধ্যে দিয়ে যায়, তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা কোন দিকে তৈরি হয় সেটা আমরা বুঝে ফেলছি। কিন্তু কোশ্চেন হচ্ছে যে ভাইয়া, এখানে কত মানের চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা যদি বের করতে হয়, সো দিকের ধারণা ওয়েস্টেড দিয়ে গেছিল, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এর মান সংক্রান্ত সূত্র, এইটা কিন্তু ওয়েস্টেড বের করতে পারে নাই। এইখানে দুইজন সায়েন্টিস্ট ভূমিকা রাখছে, একজন হচ্ছে অ্যাম্পিয়ার, আর সেকেন্ড হচ্ছে দুইজন সায়েন্টিস্ট একসাথে কাজ করতেছিল, বায়োট এবং স্যাভার্ট। ইনিও ফ্রান্সের ছিল, অ্যাম্পিয়ার এবং বায়োট স্যাভার্ট এরাও ফ্রান্সের ছিল। তো ডেনমার্কে যখন হচ্ছে ওয়েস্টেডের এই কাহিনী ঘটে, সাথে সাথে ফ্রান্সের সায়েন্টিস্টরা একদম উত্তেজিত হয়ে পড়ে। তারা চিন্তা করে এটা তো খুবই স্পেশাল একটা জিনিস, যেমনি হোক যেভাবেই হোক এইটা সংক্রান্ত আরো ভালো কিছু আমাদেরকে আবিষ্কার করতে হবে। সো আমরা একটা জায়গায় যখন কারেন্ট যাবে তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে, তখন চারপাশে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা আমরা বের করতে পারি, তার ডিরেকশনটা বের করতে পারি ওয়েস্টেডের ফর্মুলা দিয়ে। কিন্তু কতটুকু মানের তৈরি হয়েছে এটা বের করার জন্য অ্যাম্পিয়ারের সূত্র আছে আর বায়োট স্যাভার্টের সূত্র আছে। কোনটা বেটার? অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ার এর সূত্র অনলি ফর সিমেট্রিক্যাল কেস। আর যদি আপনি বায়োট স্যাভার্টের সূত্রের কথা বলেন, এটা জেনারেল, দ্যাট মিনস ফর অল কেসেস। তাহলে যেহেতু আপনি বুঝেই গেছেন, অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে খুব ক্ষুদ্র একটা জায়গায় কাজ করে, অল্প কিছু জায়গায় অ্যাপ্লিকেবল, সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না, কিন্তু বায়োট স্যাভার্টের সূত্র সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে, এবং বায়োট স্যাভার্টের সূত্র হচ্ছে ওয়াইড রেঞ্জে কাজ করে। মানে এই দুইটা সূত্রের মধ্যে হচ্ছে বায়োট স্যাভার্টের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখন বায়োট স্যাভার্টের সূত্র দেখব। আপনাদের বইয়ে বিওর স্যাভার্ট বলা আছে, আমি যদিও বায়োট স্যাভার্ট বলে থাকবো।
ওকে। সো আমরা বায়োট স্যাভার্টের সূত্র দেখতেছিলাম। বায়োট স্যাভার্টের সূত্র আমাদেরকে কি বলে? ধরেন কোনো একটা পরিবাহী তার অনেক লম্বা দৈর্ঘ্য হইতে পারে, বাট আমরা ওইটা ছোট্ট একটা দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি। তো কোনো একটা পরিবাহী তার, ওই তারের অনেক লম্বা দৈর্ঘ্য থাকতে পারে, ধরলাম অনেক বড় একটা লেন্থ, কিন্তু আমরা একটা ছোট লেন্থ নিয়ে চিন্তা করব যে ভাইয়া আমার এই ছোট লেন্থ, আমার ছোট্ট একটু লেন্থ ডিএল দৈর্ঘ্য, এই ডিএল দৈর্ঘ্য পুরা তারটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল, পুরা তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু আমি জানতে চাই পুরো তারের কারণে তো অবশ্যই চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, কিন্তু আমি ধরেন এই একটা পয়েন্ট, এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র কত সেটা বের করতে চাই। পুরা তারের না, তারের একটা অংশের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সেইটুকুর জন্য যদি আমাকে বের করতে বলে যে ভাইয়া ওইখানে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা আমরা কিভাবে বের করব তাই এখন দেখতেছি। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিতে হবে। অর্থাৎ যেই দৈর্ঘ্য নিয়ে আমরা কাজ করি সেই দৈর্ঘ্য এবং যেই বিন্দুতে আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্র বের করতে চাই, এইটাকে কানেক্ট করে দিব। কানেক্ট করলে এখানে যে রেখাটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর আর। কারণ আপনার ব্যাসার্ধ ভেক্টর কি, অরিজিন থেকে যেই পয়েন্টে আপনি কাজ করছেন ওই পয়েন্টের দিকে যে ভেক্টর সেটাই ব্যাসার্ধ ভেক্টর, ভেক্টরের কনসেপ্ট। এবং এখানে দেখেন কারেন্টের দিক, কারেন্টের দিক যেটা সেটাই হচ্ছে ডিএল এর দিক। কারেন্টের দিক এবং ব্যাসার্ধ ভেক্টরের দিক তাদের অন্তর্গত কোণ সেটা হচ্ছে আমাদের থিটা বলা হয়। সো আই এর দিক ইকুয়ালস টু ডিএল এর দিক, এবং ডি এর দিক এবং ব্যাসার্ধ ভেক্টরের দিক তাদের অন্তর্গত কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে আপনাদের এই জিনিসটা চলে আসলো। আমরা নিশ্চয়ই জানি যে এই জিনিসটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। ভেক্টর চ্যাপ্টার যখন ভাইয়া পড়াইছিলাম তখনই বলছিলাম যে দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ বুঝাইতে মাঝখানে একটা ক্যাপ চিহ্ন দেওয়া হয়, ওই ক্যাপ চিহ্নটাই আমরা এখানে ইউজ করতেছি। ওকে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে এখানে কতটুকু, পুরা সমগ্র তারের জন্য এখানে কতটুকু ম্যাগনেটিক পাইতাম, সেটা হচ্ছে যদি বি হয়। এখন তো আমরা খুব ছোট্ট অংশের জন্য কন্ট্রিবিউশন জানতে চাচ্ছি, তাহলে ছোট অংশের জন্য কন্ট্রিবিউশনটাও কি হবে, অনেক অল্প হবে। তো এই অল্প কন্ট্রিবিউশনটা যদি চিন্তা করি, এটা অবশ্যই কি কারেন্টের সাথে সমানুপাতিক হবে। আমি যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করি, তাহলে যতটুকু কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ারের জায়গায় যদি 10 অ্যাম্পিয়ার ফ্লো করি, তাহলে কি আরো চারপাশে বেশি চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আমি যদি 10 না 50 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাই, তাহলে চারপাশে কি আরো শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে যত বেশি কারেন্ট তত বেশি চুম্বক ক্ষেত্র, দ্যাট মিন্স তারা সমানুপাতিক। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখেন, আমি যদি এইটুকু দৈর্ঘ্য নিয়ে চিন্তা না করে আরেকটু বড় দৈর্ঘ্য নিয়ে চিন্তা করি, দ্বিগুণ দৈর্ঘ্য নিয়ে চিন্তা করি, তাহলে অল্প একটু দৈর্ঘ্য যেইটুকু চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, আর একটু বেশি জায়গা জুড়ে যদি কারেন্ট যায় তাহলে আরো বেশি চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে। দ্যাট মিন্স ওই কারেন্টের তারের দৈর্ঘ্য যত বেশি হবে, মানে এই যে ডিএল যেটা, এটা যত বেশি হবে, ডিএল এর জায়গায় যত বড় হইতে থাকবে তত ইম্প্যাক্ট বেশি ক্রিয়েট করতে পারবে। এরপর যেটা থাকে সেটা হচ্ছে ডিবি, এটা হচ্ছে সাইন থিটার সাথে সমানুপাতিক। সাইন থিটা কি? দেখেন আপনি যদি এই তার বরাবর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র মাপেন, তাহলে দেখবেন তার বরাবর তারের একটা তারের বডির উপর কোনো বিন্দুতে কোনো চুম্বক ক্ষেত্র পাওয়া যায় না। কিন্তু আপনি যদি সমান দূরত্বে, ধরেন তার থেকে 5 মিটার দূরত্বে 30 ডিগ্রি কোণে রাখলেন, যতটুকু চুম্বক ক্ষেত্র পাবেন 60 ডিগ্রিতে রাখলে আরো বেশি পাবেন, 90 ডিগ্রিতে রাখলে সব থেকে বেশি চুম্বক ক্ষেত্র পাবেন। সো দেখা যায় থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি হয় তখন চুম্বক ক্ষেত্র পাওয়া যায় হচ্ছে 0, আর থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হয় তখন চুম্বক ক্ষেত্র পাওয়া যায় ম্যাক্সিমাম। তাহলে 0 ডিগ্রিতে 0 দেয়, 90 ডিগ্রিতে আপনার সর্বোচ্চ দেয়। এটা আসলে কার বৈশিষ্ট্য? এই জিনিসটা আসলে সাইন থিটা এর প্রপার্টি, যে 90-তে সর্বোচ্চ অর্থাৎ সাইন 90 হচ্ছে 1, আর 0-তে সর্বনিম্ন 0 দেয়, এটা সাইন 90 বৈশিষ্ট্য। ওই কারণে এখানে ডিবি সমানুপাতিক সাইন থিটা আসছে। লাস্ট অন, আমরা জানি
তার থেকে যত দূরে যাব তত আমার ইম্প্যাক্টটা কমতে থাকবে। আমি যদি একেবারে কাছাকাছি কোনো পয়েন্টে নিয়ে অনেক বেশি চুম্বক ক্ষেত্র পাবো, অনেক দূরে যাব চুম্বক ক্ষেত্র অনেক কমে যাবে। তাহলে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। কিন্তু আমরা জানি দূরত্ব যখনই কাজ করি দূরত্ব ব্যস্তানুপাতিক না হয়, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আপনার এখন Q5-এ, সো আমি আর কেন বর্গ সেই কথা নিয়ে সময় নষ্ট করলাম না। তো এই সবগুলাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? আমরা আলটিমেটলি পাবো হচ্ছে অতএব ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা এই জিনিসটুকু তখন পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম? এই কারেন্ট যত যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তত তৈরি হবে। দৈর্ঘ্য যত বেশি দৈর্ঘ্য নিয়ে চিন্তা করবো তত বেশি কন্ট্রিবিউশন পাবো। সাইন থিটা আমরা দেখছি যে থিটা যখন 90 হয় তখন সর্বোচ্চ পাওয়া যায়, 0 হইলে 0 পাওয়া যায়। তার মানে হচ্ছে সাইন থিটার সাথে সমানুপাতিক। আর দূরত্ব যত বাড়ে তত হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কমে যায়। সবগুলাকে কম্বাইন করে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন এখন আমরা যেটা করব সেটা কি? সেটা হচ্ছে যে সমানুপাতিক থেকে সমান সমান আনতে হলে তো একটা কনস্ট্যান্ট লাগে। এই কনস্ট্যান্টটা ওনারা পরীক্ষা করে পাইছে, এটা হচ্ছে মিউ নট বাই 4 পাই। শূন্য মাধ্যম হইলে মিউ নট, অন্য কোনো মাধ্যম হইলে অন্য মান আসবে। আমরা শূন্য মাধ্যম তো আগে থেকে জানি না, সো মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বায়োট স্যাভার্টের সূত্র। এটাই হচ্ছে আমাদের বায়োট স্যাভার্টের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা লিখে ফেললাম। সূত্রটা কি আমরা বুঝতে পারছি? আমরা একটু কমেন্ট করে জানাই সূত্রটা কি আমরা বুঝতে পারছি কিনা সবাই। ওকে, অনেকগুলা কমেন্ট চলে আসছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর আমি ক্লাস চলাকালীন সময় একটু পর পর কমেন্ট অফ করব, অন করব, অফ করব, কারণ টানা যদি কমেন্ট থাকে তাহলে অনেকেই দেখা যায় কমেন্ট করতে যে মেইন পড়াই হচ্ছে বুঝেন না। তো আমরা এইটুকু ক্লিয়ার। এবার হচ্ছে আমরা এটার ভেক্টর রূপটা একটু দেখব। সো এবার আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে ভেক্টর ফর্ম। তো বায়োট স্যাভার্টের সূত্র, এটা তো নিশ্চয়ই কি একটা ভেক্টর রাশি, তাই না? এটা নিশ্চয়ই একটা ভেক্টর রাশি, কারণ ম্যাগনেটিক ফিল্ড মানেই কি? ম্যাগনেটিক ফিল্ড মানেই একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এটা একটা মান আছে, একটা দিক আছে, দুইটাই আছে। তো এখন আমরা এই চুম্বক ক্ষেত্রের আমরা স্কেলার মানে শুধু মানটা কত সেটা প্রকাশ করছে, কিন্তু আমাকে দিক সহ প্রকাশ করতে বলে, তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? তখন আমরা দুইটা ভাবে বলতে পারি যে ডিবি, এটার উপর একটা ম্যাগনেটিক ফিল্ড, তো একটা চিহ্ন দিলাম। সো মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, সবকিছু সেম আছে, জাস্ট এই পুরাটার সামনে একটা আর ক্যাপ দিলাম। আর ক্যাপ মানে হচ্ছে একক ভেক্টর। আর বরাবর একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। আর বরাবর একক ভেক্টর, এটা হচ্ছে আর ক্যাপ। সো এইবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি কপি করে নিলাম। ওকে, তো আমি পরের স্লাইডটাতে যাব। ওকে, আসলাম। তাহলে আমরা ভেক্টর ফর্ম কি পাইলাম? ভেক্টর ফর্মটা আমরা পেলাম হচ্ছে এই রকম, যে ডিবি ইজ ইকুয়ালস টু মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। পুরো জিনিস তো আছেই, এটার সাথে একটা আর ক্যাপ। সো আর ক্যাপ সংক্রান্ত একটু কথা বলে রাখি।
আর ক্যাপ জিনিসটা কি বা কিভাবে কাজ করে। আর ক্যাপ আসলে কিছুই না, জাস্ট আর ভেক্টরটাকে যদি আর ভেক্টরের মান দ্বারা ভাগ করা যায় তাহলে যে একক মানের ভেক্টরটা পাওয়া যায় ওটাই হচ্ছে আর ক্যাপ। সো আর ক্যাপ থাকলে কি হয় যে এই চুম্বক ক্ষেত্রটার দিকটা যে এই দিকে সেটা জাস্ট বোঝা যায়, আর কিছুই না। এবার আসি এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, অর কি ডিবি, এটা সংক্রান্ত এভাবে বলা যায় মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব, ডিভাইডেড বাই আর কিউব। এইভাবেও কিন্তু আপনি বলতে পারেন। বলেন ভাইয়া কিভাবে? দেখেন ডিএল ক্রস আর যখন করবেন তখন কি আসবে, ডিএল ইন্টু আর ইন্টু সাইন থিটা। ওই যে ডিএল সাইন থিটা আছে, একটা আর তো এক্সট্রা চলে আসলো, ওই এক্সট্রা আর বাই আর কিউব। দেখেন এখানে আর স্কোয়ার ছিল, এখানে আর কিউব আছে, তো ওই আর 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 কিউব কাটাটি যে কি নিচে আর স্কোয়ারই থেকে যাবে, নিচে আর স্কোয়ারই থেকে যাবে, কিন্তু আপনার ওই সাথে কি আসবে, ওই একটা আর ভেক্টর, একটা ডিরেকশন চলে আসবে। সো এইটাই হচ্ছে ওয়ে যে আমরা বের করতে পারি যে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে আসবে। ঠিক আছে, আমরা কি এইটুকু ক্লিয়ার? সো আমরা বেসিক্যালি হচ্ছে এই ফর্মটা খুব একটা অ্যাপ্লাই করব না, আমরা বেসিক্যালি এই ফর্মটা অ্যাপ্লাই করব। আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ভাই আমাদের কোন ফর্মটা অ্যাপ্লাই করা উচিত, আমরা আসলে সবসময় এইটা ইউজ করব। কেন? কারণ যদিও আমাদের বইতে বলা আছে যে ভাইয়া এই চুম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে আর এর দিকে, কিন্তু এটার সাথে আসলে ভাইয়া একমত না। কেন? কারণ দেখেন আপনি যদি এই দিক বরাবর আপনার ফিঙ্গারটাকে ধরেন, ডান হাত নিলাম, ডান হাত ধরলাম, তাহলে আপনার এই দিকে কি দেখেন, এই যে বাদবাকি চারটা আঙ্গুল এটা কি এইদিকে প্রবেশ করতেছে, স্ক্রিনকে ভেদ করে ভিতরে ঢুকতেছে। তার মানে এখানে চুম্বক ক্ষেত্রের অ্যাকচুয়াল দিক কি? এখানে আসলে চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্র এর দিক, এই দিকটা হবে হচ্ছে ক্রস, মানে তলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে। ক্রস চিহ্ন মানে হচ্ছে তলকে ভেদ করে ভিতরে ঢুকে, আর বৃত্তের ভিতর ডট মানে তলকে ভেদ করে বাইরে আসে। সো আমরা যেখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম সেটা কি, সেটা হচ্ছে একটু দেখি কমেন্ট। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে দেখেন এই দিক বরাবর ডিএল। সো আমি ডিএল এর দিকে একটা কলম ধরলাম, আর আমার সামনে আরেকটা কলম আছে, এই দিক বরাবর ডিএল, এই দিক বরাবর আর। তো আমি দেখেন ডিএল ক্রস আর করলাম, ক্রস গুণন ডিএল ক্রস আর, ডান হাত নিয়ে করলাম, বুড়ো আঙ্গুলটা ভিতরে ঢুকতেছে। তাহলে ডিএল ক্রস আর এর দিক যেটা আমার ওই যে ফ্লেমিং এর ডান হস্ত রুল বা হচ্ছে আমার ওয়েস্টেডের রুল, সেটা কিন্তু মিলে যাচ্ছে ক্রস ভিতরের দিকে। সো আমরা যখন ডিবি বের করব, ডিবি এর ডিরেকশন, তখন মিউ বাই 4 পাই আই ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর এটা দিয়ে বের করব, শুধু যে আর ক্যাপ লেখা ওই জিনিসটা আমরা ইউজ করব না, ওইটা ইউজ না করাটাই বেটার। আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এবং সব বইতে এই ফরম্যাটটা আছে। কোন কোন বইকে ওইখানে আর ক্যাপ দিছে, বাট ওটা ইউজ করা উচিত না। ওকে, সো আমরা তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার? এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানান। আপনার জন্য কমেন্ট হচ্ছে অন করে দিলাম। সো আমি একটু আপনাদের সুবিধার জন্য অর এর অপশনটা আরেকবার একটু বলি, দেখেন মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল ইন্টু আর ডিএল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। তাহলে আমরা যখন কাটাকাটি করব, কাটাকাটি করে কি আর স্কোয়ার পড়ে থাকবে না ভাইয়া? তাহলে দেখেন ওই যে আগের জিনিসটাই মিউ বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার থাকবে। কিন্তু এই ডিএল ক্রস আর করলে যদি আমরা শুধু মান নিয়ে চিন্তা করি, কিন্তু ডিএল ক্রস আর করলে যে ডিরেকশনটা পাই, এইদিকে ডিএল এইদিকে আর ক্রস গুণন করলে আমরা অ্যাকচুয়াল চুম্বক ক্ষেত্রের ডিরেকশন পাই। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে অ্যাকচুয়াল। সো আমরা এইটা হচ্ছে অ্যাকুরেট। ঠিক আছে, তো এই ফরম্যাটটা আপাতত মুছে দিই, ওই মেইন অ্যাকুরেট ফরম্যাটটা থাকলেই হলো। তাহলে এই যে বায়োট স্যাভার্টের সূত্র আমরা শিখলাম, বায়োট স্যাভার্টের সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এখন কি করব, বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখব। তো সবার প্রথমে আমরা দেখব যে বৃত্তাকার সার্কিটের জন্য অ্যাপ্লিকেশনটা কিরকম। এখন সবাই ক্লিয়ার? ওকে, ওকে, সো আমরা ওকে, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই বায়োট স্যাভার্টের সূত্রকে অ্যাপ্লাই করে
কিভাবে হচ্ছে প্রবলেম সলভ করতে হয়। প্রথম কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তাকার তারের জন্য বৃত্তাকার তড়িৎবাহী তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তাহলে আমরা একটা বৃত্ত চিন্তা করি। এই তো একটা বৃত্ত, এই বৃত্তর এই বরাবর হচ্ছে একটা কারেন্ট ফ্লো হচ্ছে পরিধি দিয়ে। ঠিক আছে, এখন আমরা এই বৃত্তাকার তারের কেন্দ্রে, এই যে আমাদের সেন্টার, এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কতটুকু তৈরি হবে সেটা আমরা বের করব। ওকে, আচ্ছা। তো এখন তাহলে আমরা দেখেন কিভাবে কাজটা করব। আমরা এই তারের উপর ছোট্ট একটা অংশ নিব, ডিএল একটা অংশ নিব। এই ডিএল অংশের মধ্যে দিয়েও কি আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই ডিএল অংশের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে এখানে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা কি ভাইয়া, ডিবি। ডিবি এর মান কত, মিউ বাই 4 পাই। আচ্ছা, এইখানে আগে একটা জিনিস বলি, অনেকেই হয়তো মনে প্রশ্ন আসতে পারে, আমরা যে লিখি না মিউ বাই 4 পাই, এই যে জিনিসটা লিখি, এখানে মিউ কি? মিউ হচ্ছে ভাইয়া চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতা, এটাকে ইংলিশে বলে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। যদি আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া মিউ এর মান কত, এটার মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ এসআই একক। ঠিক আছে, এককের ঝামেলা টামলা এগুলো আমরা একটু সামনে যাই দেখবো, কোনো চিন্তার কারণ নাই। জাস্ট 4 পাই 10⁻⁷। তাহলে আপনি দেখেন ওভারঅল এই যে কনস্ট্যান্টটা ছিল মিউ বাই 4 পাই, এটার মান কত আসে? 4 পাই যদি শূন্য মাধ্যমে বলেন, এটা কিন্তু শূন্য মাধ্যম, মিউ নট মানে শূন্য মাধ্যমে এটার মান। মিউ নট বাই 4 পাই যদি বলেন, তাহলে 4 পাই ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই 4 পাই, কাটাকাটি করলে এই জিনিসটার মান আসলে 10⁻⁷। ওকে, তাহলে আমরা চুম্বক প্রবেশ্যতা জিনিসটা বললাম। এখন দেখেন, যদি আপনি আরেকটু ভাইয়ার কাছ থেকে বুঝতে চান যে ভাইয়া ঠিক আছে এটা তো বললেন, কিন্তু এটা ভাইয়া ফিল দিচ্ছে না, শুভ ভাইয়া যেরকম ফিল দিয়ে পড়ান ওইটা ফিল দিয়ে বোঝানোর চেষ্টা করেন, তাহলে একটু আপনাদের জন্য মাথা খাটাইতে হবে। ব্যাপারটা কি রকম? ওকে, সো আমি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতেছি। ধরেন এখানে অনেকগুলো বল রেখা আসতেছিল, ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চুম্বক বল রেখা আসতেছিল। এইটা একটা কেস, নিচে হচ্ছে আরেকটা কেস। সো এখন আমি করলাম কি, আমি একটা সিলিন্ডার কল্পনা করলাম। ওকে, সো আমি দুইটা ম্যাটেরিয়াল নিলাম। আমি এইটাকে বললাম এটা হচ্ছে লোহা, ঠিক আছে, আর এটাকে বললাম হচ্ছে আমি কি বলবো, এটা যদি লোহা হয়, এটা ধরেন বললাম জিঙ্ক, বা ধরেন বললাম প্লাস্টিক। আচ্ছা,
তো এই যে লাইনগুলো আপনি দেখতেছিলেন, এই লাইনগুলো আসলে কি লাইন ছিল? এই লাইনগুলো ছিল আসলে চুম্বক বলরেখা। ঠিক আছে? তো দেখেন এই দুইটা কেসে যে কাহিনীগুলা ঘটে, সো এই দুইটা কেসে যে কাহিনীগুলো ঘটে, সেটা একটু যদি ভাইয়া আপনাদেরকে বলি। এই যে চুম্বক বলরেখাগুলো সামনে আগাচ্ছিল, যখনই তারা লোহা দেখবে, লোহা দেখার পর কি হবে? সবগুলো বলরেখা দেখেন ভিতরে কিভাবে যাচ্ছে। আর যখন প্লাস্টিক ফেস করবে, তাহলে কি বুঝলেন? এখানেও চুম্বক বলরেখা ছিল, এইখানেও চুম্বক বলরেখা আছে। তাহলে দুইটা জায়গার মধ্যে পার্থক্য কি? লোহা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ও হচ্ছে চুম্বক বলরেখাকে নিজের দিকে প্রচুর পরিমাণে টানতে পারে। ফলে এদিকে যত বলরেখা আসছিল সবগুলোকে সে টেনে নিজের ভিতরে নিয়ে যেতে পারে। তারপর যখন ওর থেকে বের হয়, তারপর অ্যাজ ইট ইজ চলে যায়। কিন্তু প্লাস্টিকের লোহার মতো এত বেশি পরিমাণ চুম্বক ক্ষেত্রকে টানার বা চুম্বক বলরেখাকে আকর্ষণ করার ক্ষমতা নাই। ফলে বলরেখাগুলো যেভাবে আসতেছিল অলমোস্ট ওইভাবেই চলে গেছে। তো এইটা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ, আর এটা হচ্ছে নর্মাল পদার্থ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে যার চুম্বক বলরেখাকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, যার মধ্যে চুম্বক বলরেখার ঘনত্ব বেশি, তার মধ্যে চুম্বক ক্ষেত্র তত বেশি। ফলে তার মধ্যে মিউ চুম্বক প্রবেশতা তত বেশি। চুম্বক প্রবেশতা মিউ যেটা, এই মিউ বলতে বোঝানো হয় ওই বস্তুটা, কোনো একটা বস্তুর চুম্বক প্রবণতা বলতে বোঝানো হয় ওই বস্তুটা বলরেখাগুলোকে কত জোরে নিজের কাছে টানতে পারে, বা কোনো বস্তুর মধ্যে বলরেখার ঘনত্ব কত বেশি হয়, সেটাই হচ্ছে ওই বস্তুর মিউ। লোহার মিউ অনেক বেশি, ফলে লোহার মধ্যে বলরেখার ঘনত্ব অনেক বেশি থাকে। চারপাশে সব বলরেখাকে সে নিজের দিকে টেনে হাইয়েস্ট ডেন্সিটি তৈরি করে, সর্বোচ্চ চুম্বকীয় তত্ত্ব তার মধ্যে তৈরি হয়। আর প্লাস্টিক বা নর্মাল বস্তু, ওরা অত বেশি টানতে পারে না, ওদের মধ্যে অত বেশি চুম্বক ক্ষেত্র পাওয়া যায় না, এভারেজ পাওয়া যায়। এই জন্য প্লাস্টিকের মিউ কম। তাহলে এইখানে কি আমরা বলতে পারি, ডিসিশন বলতে পারি হচ্ছে এখানে মিউ কম, আর এখানে কি মিউ বেশি। তাহলে চুম্বক প্রবেশতা কি? আমরা কি সবাই বুঝতে পারছি চুম্বক প্রবেশতা কি? একটু ভাইয়াকে কমেন্ট করেন তো দেখি, চুম্বক প্রবেশতা ক্লিয়ার কিনা। ক্লিয়ার, 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 ওকে, ডান। তো আমরা একটু রিভিউ করি, রিভিউ করে তাহলে আমরা হচ্ছে যে জিনিসটাতে চলে যাব। সো আচ্ছা, কয়জন স্ক্রিনশট চাচ্ছিলেন? যারা স্ক্রিনশট চাচ্ছিলেন, ফর দেম আমি একটু অল্প একটু সময় দিব, দ্রুত নিয়ে নিতে হবে। ডান, ওকে। সো আমরা একটু এই জিনিসটা আরেকবার রিভিউ করে নিই, তারপর আমরা মেইন অ্যাপ্লিকেশন গুলো দেখবো। আজকের দিনে আমরা বায়োট স্যাভার্টের সূত্র পড়েই কাটাবো, সমস্যা নেই। তো আমাদের বায়োট স্যাভার্টের মেইন সূত্র ছিল এই জায়গায়, যে আমার টোটাল সূত্র হচ্ছে মিউ বাই 4 পাই। এটা একটা কনস্ট্যান্ট ছিল। মিউ জিনিসটা কি ব্যাখ্যা করলাম, আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। আই কি? আই হচ্ছে তারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। ডিএল কি? ডিএল হচ্ছে আপনি কতটুকু দৈর্ঘ্যের জন্য আপনি ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করতেছেন। সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে যে ডিএল এর দিক বা কারেন্টের দিক, এবং আর তাদের অন্তর্গত কোণ। আর আর কি? আর হচ্ছে আপনি ওই ডিএল অংশ থেকে আপনি যেই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করবেন, তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই হচ্ছে আর। ভেক্টর ফর্মটা কিরকম ছিল? ভেক্টর ফর্মটা ছিল হচ্ছে এইরকম। আচ্ছা, এখানে তো একটু ডিবি ভেক্টর ফর্ম তো পরের লাইনে আসছে।
সো ভেক্টর ফর্ম করার সময় জাস্ট ডিএল এবং আর তাদের ক্রস গুণ করলেই হবে, এবং আর স্কোয়ারের জায়গায় নিচে আর কিউব করলেই হবে। এবং এটা যে মান সমান সেটা আমরা চেক করছিলাম কিভাবে, ডিএল আর আর কে যখন ভাঙি, ডিএল আর সাইন থিটা, ওই যে এ ক্রস বি করলে এ বি সাইন থিটা, এখানে ডিএল আর সাইন থিটা, নিচে আর কিউব আর উপরে আর, কাটাটি যে আর স্কোয়ার আগের মানটাই পড়ে থাকে, এই মান আর এই মান সেম, জাস্ট ডিএল ক্রস আর করলে একটা দিক চলে আসবে। দিকটা কোন দিকে আসবে সেটাও দেখাইছিলাম ভাইয়া, দেখাইছিলাম কিভাবে, যে আমার সামনে একটা পেন আছে, এইটা হচ্ছে ডিএল এর দিক, ডিএল এর দিক হচ্ছে কারেন্টের দিক, আর আর এর দিক হচ্ছে এইদিকে। তো আমরা যখন ডিএল ক্রস আর করবো, যে ক্রস গুণনের নিয়ম, ডান হাত নিয়ে এ থেকে বি এর দিকে ঘোরা, ডিএল থেকে আর এর দিকে ঘুরলে তখন ভিতরের দিকে ঢুকে ক্রস চিহ্ন। আর আমরা তো জানি ফ্লেমিং এর ডান হস্ত রুল, এদিকে কারেন্ট গেলে বুড়ো আঙ্গুল, এই বাদ বাকি চারটা আঙ্গুল হচ্ছে কারেন্টের চুম্বক ক্ষেত্রের দিকে, তো চুম্বক ক্ষেত্রের দিকে আসছে। তাহলে এই দুইটা ব্যাপার হচ্ছে সেম, মিলে গেছে। তার মানে ডিএল ক্রস আর এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিকটা বুঝায় থাকে। তো এই ব্যাপারগুলো ছিল। তারপর আমরা মিউ কি সেটা দেখলাম। এবার আমরা তড়িৎবাহী তারের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হয় সেটা নির্ণয় করব। তো এইবার আগামী 5 মিনিট, জাস্ট 5 মিনিট আপনার টোটাল ফোকাসটা দিয়ে এই ক্লাসটা একটু খেয়াল করেন, দেখবেন আপনি খুব মজার একটা জিনিস শিখে ফেলছেন। চলেন শুরু করি, বিসমিল্লাহ। সো আমরা পুরো তারটার মধ্যে, বৃত্তাকার তার, এই বৃত্তাকার তারের হচ্ছে ব্যাসার্ধটা বলে দিই। ব্যাসার্ধটা হচ্ছে, ধরেন বললাম যে এই তারের ব্যাসার্ধটা হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, এখন এই তারের মধ্যে ছোট্ট একটা অংশ নিলাম ডিএল, এই ডিএল দৈর্ঘ্যের কারণে কেন্দ্রে কেন্দ্রে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা হচ্ছে ডিবি ইজ ইকুয়ালস টু মিউ বাই 4 পাই ইনটু ইনটু কত হবে, আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা এই যে সূত্র তো জানি, বসাইলাম। এখন আমি কি চাই, আমি চাই যে টোটাল তারের জন্য কাজ করতে। তাহলে আমার টোটাল তারের জন্য যদি কাজ করতে হয় তাহলে কি ইন্টিগ্রেশন করতে হবে, ডিবি কে ইন্টিগ্রেশন করলেই হয়। তাহলে আমরা ইন্টিগ্রেশন যখন করব, মিউ বাই 4 পাই ইনটু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা কনস্ট্যান্ট গুলাকে ধরে ধরে বাইরে নিয়ে আসবো। আমরা জানি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট থাকলে বাইরে চলে আসে। তো মিউ একটা কনস্ট্যান্ট, 4 পাই আরেকটা কনস্ট্যান্ট, আই তো কারেন্ট, পুরো তারটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, সেটা কনস্ট্যান্ট বাইরে আসলো। আর স্কোয়ার, দেখেন আপনি এখানে যেই বিন্দুই নেন না কেন, প্রত্যেকটা বিন্দুই কি কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে। এই বিন্দু যতটুক দূরত্বে, এই বিন্দু ততটুক দূরত্বে, এই বিন্দু ততটুক দূরত্বে, প্রত্যেকটা বিন্দু আর দূরত্বে আছে। সো আর একটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। এখন তাহলে ভিতরে পড়ে থাকে কি, ডিএল। বলবে সাইন থিটাও তো পড়ে থাকে না, সাইন থিটা পড়ে থাকে না, কারণ কি, সাইন থিটা এখানে অলওয়েজ 90 ডিগ্রি। সো আপনার এখানে হচ্ছে সাইন 90 আপনি গুণ করে দিতে পারেন। বলুন ভাইয়া সাইন 90 কেন? কারণ দেখেন, কারণ ব্যাসার্ধ অলওয়েজ বৃত্তচাপের সাথে লম্ব। ব্যাসার্ধ কি সর্বদা বৃত্তচাপের সাথে লম্ব হয় না? আপনি যদি এইভাবে একটু চিন্তা করেন ভাইয়া, আরেকটা চিত্র আপনাদেরকে আলাদা করে বুঝাই, তাহলে বুঝতে ইজি হবে আপনাদের। ধরেন আপনি এই পয়েন্টে কারেন্ট আছে কোন দিকে, একটু অন্য কালার নি, কারেন্ট আছে এই দিকে, এই পয়েন্টে আপনার ব্যাসার্ধ কোন দিকে, এই বরাবর। তাহলে অন্তর্গত কোণ কত হইলো, 90। আপনি বলেন আচ্ছা ঠিক আছে ভাই অন্য আরেকটা পয়েন্ট নেন, আচ্ছা এই পয়েন্টে আসলাম, আপনি এই পয়েন্টে আপনার এই দিক বরাবর হচ্ছে কারেন্ট যাচ্ছে, তো ব্যাসার্ধ তখন আসবে এই বরাবর। আবারও কোনটা নিবেন, 90 90। তারপর আপনি ধরেন বললেন ভাই এই পয়েন্টে নেন, আচ্ছা ঠিক আছে নিলাম, কারেন্ট আসছে এই দিকে, আপনার ব্যাসার্ধ কোন দিকে, ব্যাসার্ধ হচ্ছে এই বরাবর, আবারও কোন নেন, 90। তাহলে থিটা কি, 90 ডিগ্রি, অলওয়েজ, সর্বদা। তাহলে থিটা যদি সর্বদা 90 ডিগ্রি হয়, তাহলে আপনার সাইন 90 এটা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, শুধু ডিএল থাকবে। তাহলে আমরা কি পাইলাম, মিউ বাই 4 পাই আই সাইন 90 কত, 1 আর স্কোয়ার। এখন ডিএল মানে কি, এই যে ডিএল এই অংশটা, এই অংশটাকে আমি কি করব, এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিব। কেন, এটা একটা স্পেশাল জিনিস। এখন এই যে ডিএল গুলার ইন্টিগ্রেশন মানে কি, এরকম যত যত ছোট 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 দৈর্ঘ্যগুলো আছে সবগুলা দৈর্ঘ্যকে একত্রে করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাই তো ডিএল এর ইন্টিগ্রেশন, তাই না?
সো ডিএল এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরকম ছোট ছোট সবগুলা দৈর্ঘ্যকে আমি কম্বাইন করব। তাহলে সবগুলা দৈর্ঘ্যকে কম্বাইন করলে কি আমি পরিধি সমান দূরত্ব পাবো। তাহলে আমার এইটার মানটা আসবে ইন্টিগ্রেশন থেকে টুয়াইস পাই আর। এবার আসেন কাটাকাটি খেলি, একটা আর কাটা, একটা পাই কাটা, একটা 2 একটা 4 কাটাটি যে 2 থাকে। সবকিছুর পর দিন শেষে আমাদের ভাগ্যে যা অবশিষ্ট থাকে সেটা কি, সেটা আমরা এখন লিখবো। এই তাহলে সবকিছুর পর আমাদের কাছে যেইটুকু অবশিষ্ট থাকে সেটা হচ্ছে বি ইজ ইকুয়ালস টু মিউ আই ডিভাইডেড বাই 2r। মিউ আই ডিভাইডেড বাই 2r যেটুকু অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমার রেজাল্ট, যে এই বৃত্তাকার তারের পরিধি বরাবর কারেন্ট প্রবাহের কারণে বৃত্তের কেন্দ্রে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেই মানটা হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস আর। মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস আর। ওকে, এখন দেখেন, বলতে পারেন যে ভাইয়া আপনি তো মানটা বের করে ফেললেন, বাট না, মান বের করাও এখনো পুরোপুরি শেষ হয়নি। কেন শেষ হয় নাই? কারণ হচ্ছে, আচ্ছা এই পুরো জিনিসটাকে একটু একসাথে হয়ে গেছে, আলাদা করে লিখি নাইলে তো বুঝবেন না পরে। অন্য একটা কালারে বলবো, ধরেন ইয়েলো বললাম এবং একটু দূরে করে লিখবো। ওকে, আচ্ছা তো ভাইয়া যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা কি, সেটা হচ্ছে বলবেন ভাইয়া মান বের করা তো শেষ, আবার কি বাকি আছে? বাকি হচ্ছে এখানে একটা তার না দিয়ে থাকতে পারে না যে দুইটা তার এরকম প্যাচ দিয়ে রাখছে। আমার সামনে যেমন একটা তার আছে, হ্যাঁ, এই যে দেখেন ভাইয়া হচ্ছে এই তারটা দিয়ে কাজ করতেছে, তাই না? এখন আমি এইভাবে একটা বৃত্ত বানাইতে পারি, খেয়াল করেন, এইভাবে একটা বৃত্ত বানাইতে পারি। সো এইভাবে একটা বৃত্ত বানানো পসিবল, তাই না? এই যে দেখেন একটা বৃত্ত, তারপর আমি কিন্তু আরেকটা প্যাচ দিয়ে ডাবল বৃত্ত বানাইতে পারি। এখন কিন্তু দুইটা লুপ হয়ে গেছে, খেয়াল করছেন যে দুইটা, একটা দুইটা লুপ। সো আমি শুধু একটা বৃত্তের লুপও বানাইতে পারি যে এরকম, আবার চাইলে আমি দুইটা বৃত্ত দিয়ে এরকম লুপও বানাইতে পারি। তো একটা তার যদি আপনার 10 টেসলা চুম্বক ক্ষেত্র তৈরি করে, দুইটা চার মিলে কি তার দ্বিগুণ এফেক্ট দিবে, অর্থাৎ 20 টেসলা তৈরি করবে। তো এখন আমি তো জানি না কয়টা থাকবে, হয়তো 10টা, 20টা, 30টা, 40টা, অনেকগুলো থাকতে পারে। সো আমি যদি এন সংখ্যক তার থাকে, তো আমি কিভাবে বলবো, যদি এন সংখ্যক তারের লুপ থাকে বা তারের পাক সংখ্যা এন হয়, তবে বি এর ফাইনাল মান কি আসবে, আগে যেটা পাইছিলাম সেটাই জাস্ট এন গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল রেজাল্টটা। কারণ আপনি একটা তার দিয়ে যতটুকু ইম্প্যাক্ট পাবেন, দুইটা তার নিলে তার দ্বিগুণ পরিমাণ তৈরি করে, প্রত্যেকটা তো সমান পরিমাণ করে তৈরি করছে, তিনটা নিলে 3 গুণ, চারটা নিলে 4 গুণ, এরকম করে পাবেন। তাহলে এনটা তারের পাক থাকলে এন গুণ পরিমাণ আউটপুট পাবেন। মান বের করা শেষ। এবার বলবেন ভাইয়া দিক, এক্স্যাক্টলি দিকের ইস্যুটা এবার আমরা খেয়াল করবো যে ভাইয়া আমরা তো একটা সোজা তারের জন্য চুম্বক ক্ষেত্র বের করতে পারি, ফ্লেমিং এর ডান হস্ত রুল আছে। তো এখন তো ভাইয়া বৃত্তাকার তার, এটার জন্য চুম্বক ক্ষেত্র কিভাবে বের করব, দিকটা কিভাবে বের করব, চলেন আমরা দিকটা একটু বের করা শিখি। সো দিক নির্ণয়, তো চিন্তা করেন আপনি যখন এই দিকে কারেন্ট ফ্লো করাচ্ছেন, আপনি যখন এই দিকে কারেন্ট ফ্লো করাচ্ছেন তখন আপনার ডান হাত নেন, যে ডান হাত এভাবে ধরলাম, দেখেন এটা কিন্তু ভাইয়া ডান হাত, ডান হাত। তো ডান হাতের বুড়ো আঙ্গুলকে এইভাবে ধরবো, এইখানে হচ্ছে দেখেন উপরের দিকে তারের বাইরে হচ্ছে আমার 4টা আঙ্গুল কি করতেছে, স্ক্রিনকে ভেদ করে ভিতরে ঢুকতেছে। কিন্তু নিচের দিকে যদি আসেন তাহলে স্ক্রিনকে ভেদ করে বাইরে আসতেছে। স্ক্রিনকে বা তলকে ভেদ করে বাইরে আসা মানে কি, মাঝখানে আমি কি দিব, মাঝখানে আমি দিব হচ্ছে ডট চিহ্ন। ডট চিহ্ন মানে ভেদ করে বাইরে আসে, বা এখানে আপনি এরকম ডট বলতে পারেন। এখন আপনি বলবেন যে না ভাই আমি আসলে এই পয়েন্টে বের করতে চাই, এই পয়েন্টে এদিকে যখন কারেন্ট যায় তখন ইম্প্যাক্টটা কি হয় জানতে চাই।
ঠিক আছে। এখন আপনি দেখেন বুড়ো আঙ্গুল ধরলেন কারেন্ট বরাবর, বৃত্তাকার তারের বাইরে যদি বলেন, তারের বাইরে এদিকে ক্রস, যেমন একটু আগেও এদিকে ক্রস ছিল, তো এই দিকে ক্রস, কিন্তু ভিতরের দিকে দেখেন, ভিতরের দিকে কিন্তু ডট, মানে স্ক্রিনকে ভেদ করে বাইরে আসতেছে। দেখেন এই যে স্ক্রিনকে ভেদ করে বাইরে আসতেছে, ঠিক আছে। এই যে দেখেন আমার কিভাবে বলবো, আমি হাতটাকে এদিকে নিই, দেখেন তলকে ভেদ করে বাইরে আসতেছে। এখন আপনি বলবেন যে আচ্ছা তাহলে এখানেও তলকে ভেদ করে বাইরে আসতেছে, এখানেও বাইরে আসছে, মানে দুইটার জন্যই আমরা কি পাইলাম, সেন্টার দিয়ে বা ভিতরের অংশগুলোতে তলকে ভেদ করে বাইরে আসতেছে। আপনি যদি আলাদা আরেকটা পয়েন্ট নেন, এখানেও দেখেন আপনার বুড়ো আঙ্গুলগুলোকে ধরেন, এই যে বাইরে হচ্ছে আপনি কি ক্রস পাচ্ছেন, আর ভিতরের দিকে আপনি ডট পাচ্ছেন। এই যে আমি ধরলাম বুড়ো আঙ্গুলটা, ভিতরে এসে ঢুকতেছে, আর বাইরে হচ্ছে ভিতর, এই বৃত্তাকার তারের ভিতরে হচ্ছে বাইরে আসতেছে, মানে ডট হবে। লাস্ট যদি আরেকটা পয়েন্ট চুজ করেন, এই যে এরকম চুজ করলেন, এখানেও দেখেন বুড়ো আঙ্গুল ধরলাম, তারের বাইরে যদি নিই তাহলে ক্রস, আর বৃত্তাকার তারের ভিতরে যে কোনো পয়েন্ট নিলে ডট, তার মানে তলকে ভেদ করে বাইরে আসছে। তাহলে প্রতিটা তার প্রতিটা অংশের জন্য কি একই দিকে তলকে ভেদ করে বাইরে আসছে, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হবে হচ্ছে তলকে ভেদ করে বাইরের দিকে। তাহলে আমরা বি এর দিক নির্ণয় এটাও কিন্তু শিখে ফেললাম। সো আমরা মান বের করলাম, এন মিউ নট আই বাই 2r। আমরা দিক বের করলাম, যে দিকটা হচ্ছে কি কেন্দ্র বরাবর, কেন্দ্রতে তলকে ভেদ করে বাইরের দিকে। তো মান এবং দিক বের করা শেষ, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা কমপ্লিট করে ফেলছি। তো আমি চ্যাট বক্স অন করে দিলাম, আমরা কি বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা, ভাইকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। সবার আগে নূপুর কমেন্ট করছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তারের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ হবে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। ওকে, ডান ডান ডান। আচ্ছা, এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। থ্যাংক ইউ এভরিওয়ান, খুবই সুন্দর। এবার আমি আপনাদেরকে কিছু মজার মজার জিনিস দেখাবো। ওকে, তো মজার জিনিস কি, ধরেন আপনাকে এইরকম দিল, এবার একটু খালি হাতে আঁকা লাগবে। এইটা একটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, একটু আরেকভাবে আঁকি। সো এইটা একটা বৃত্তাকার তার, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, I cos টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আর আমাকে বলে দিল R ইকস টু 3 মিটার, কেন্দ্রে B ইজ ইকস টু ওয়াট, P01। কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত আমরা নির্ণয় করব। এখন দেখেন, আপনার বলতে পারেন ভাইয়া পুরো তারটা তো নাই, তারের তো অর্ধেক আছে, তারটা তো অর্ধেক আছে, তাহলে কিভাবে বের করব। দেখেন বি ইজ ইকস টু কি আসছিল, আমরা ওই স্লাইডটাতে একটু যাব। দেখেন এই মিউ আই বাই 4 পাই, এই সবগুলো মিউ আই 4 পাই আর স্কয়ার, এগুলো সব বাইরে ছিল, ভিতরে কি ছিল, জাস্ট মানে ইন্টিগ্রেশন হচ্ছিল কি ডিএল। আপনি পুরা তারের ডিএল গুলাকে যদি একত্রে করেন তাহলে কি আসতো, 2 পাই আর আসতো। আপনি যদি পুরা তারের গুলাকে একত্রে না করেন, তাহলে যতটুকু অংশ নিবেন পরিধির অর্ধেক যদি থাকে, তাহলে এখানে 2 পাই আর জায়গায় যা শুধু পাই আর আসবে। আপনি যতটুকু দৈর্ঘ্যের জন্য কাজ করবেন ইন্টিগ্রেশনে জাস্ট ততটুকু আসবে। আর বাদ বাকি বাইরে মিউ আই 4 পাই আর স্কয়ার তো অ্যাজ ইট ইজ আছে। জাস্ট ডিএল কে ইন্টিগ্রেশন করলে যেটা হয়, আগে পুরা বৃত্তাকার তারের পুরা দৈর্ঘ্যটা অর্থাৎ পুরা পরিধি 2 পাই আর আসতো, এখন হয়তো অর্ধেক আসবে, পাই আর আসবে। আরো ছোট নিলে আরো ছোট অংশ আসবে। তো আমরা তাহলে এভাবে চিন্তা করতে পারি যে ভাইয়া আমার পুরো তারটা যদি থাকে তাহলে অ্যান্সার কি হবে। আমার ধরেন বললো n ইকস টু 1, মানে একটাই পাক আছে, মানে আমরা তো দেখাইছিলাম এটা, অনেকগুলো তারের পাক থাকতে পারে, ধরেন কিছু বলা না থাকলে n ইকস টু 1 ধরবো। তাহলে মিউ আই এবং কিছু না বললে আমরা শূন্য স্থান ধরে নিব, মিউ নট বসাবো। মিউ নট বাই 2r এটা আমরা কোন ক্ষেত্রে বসাইতাম, যদি পুরো তারের জন্য চাইতো,
কিন্তু এখন তো পুরো তারের জন্য না, আমার তো অর্ধেক অংশের জন্য। তাহলে আমরা কি করব, আমরা এইভাবে লিখবো থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি, থিটা ডিভাইডেড বাই 360। মানে যদি পুরো তারটা থাকে তাহলে কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করে, পুরো তারটা মিলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। তো আমার যতটুকু তার আছে ততটুকু তার কেন্দ্রে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে সেইটা ডিভাইডেড বাই 360। মানে ব্যাপারটা এরকম, 360 এর জন্য তৈরি হয় মিউ নট আই বাই 2 আর, 1 ডিগ্রির জন্য কতটুক তৈরি হয়, আর আমার থিটা ডিগ্রির জন্য কতটুক তৈরি হয়। তাহলে এইখানে আমাদের কেইজে কি, আমাদের কেইজে হচ্ছে মিউ নট আই বাই 2 আর, থিটা কত, পুরো তারের অর্ধেক আছে, তাহলে অর্ধেক অংশ কতটুক অ্যাঙ্গেল তৈরি করবে, 180 বাই 360। কাটাকাটি করলে কত, কাটাকাটি করলে হচ্ছে হাফ। তারপর এখানে যদি মানটা বসাই, মিউ নট কত 4 পাই 10⁻⁻7, আই কত ছিল 2 অ্যাম্পিয়ার, 2 ইন্টু আর কত 3 মিটার, ইন্টু এখানে একটা হাফ পড়ে আছে। তাহলে সবকিছু যদি কাটাকাটি করে ফেলি তাহলে দিন শেষে কি বাকি থাকবে, 2 2 কাটা, 3 দুগুণে 6, তারপর আবার এখানে একটা কাটাটি করলে একটা 2 থাকে, তাই না? তাহলে হচ্ছে আলটিমেটলি আমার ভাগ্যে পড়ে থাকবে কি, ভাগ্যে পড়ে থাকবে উপরে 2 পাই বাই 3 ইন্টু 10⁻⁻7 এত টেসলা। ওকে, এত টেসলা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। একটা ছোট্ট করে গোপন তথ্য দিয়ে নি, একটা গোপন তথ্য দিয়ে নি, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের SI একক হলো টি। টি দ্বারা কি বোঝানো হয়, টেসলা। আরেকটা জিনিস হচ্ছে 1 টেসলা সমান সমান 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এগুলো আমরা পরবর্তীতে দেখবো, জাস্ট আপাতত একটু লিখে রাখেন, পরবর্তীতে আমরা এগুলো সম্পর্কে জানবো। তাহলে আমাদের পুরো অঙ্কটা হচ্ছে অর্ধেক তার যদি থাকে তাহলে আমরা থিটা বাই 360 এভাবে লিখতে পারি, এইটা একটা ওয়ে। অথবা আমরা আরেকটা ওয়েতে পুরো অঙ্কটা করতে পারি। কিভাবে করব খেয়াল করেন, আরেকটা ওয়েতে আমরা অঙ্কটা করতে পারতাম, সেটা হচ্ছে পুরো 2 পাই আর, পুরো বৃত্তাকার তারের জন্য আমার আসে হচ্ছে মিউ নট আই বাই 2 আর। তাহলে একের জন্য কত আসে, আর আমি বর্তমানে কি পাই আর পরিধিতে আছি, তাই না? বর্তমানে আমার পরিধির কতটুকু অংশ, পাই আর পরিমাণ অংশ, টোটাল অংশের জন্য আসে এইটুকু। একের জন্য কতটুক, পাই আর এর জন্য কতটুক, দৈর্ঘ্য আকারে অনুপাতটা করা যায়। তাহলে এই যে কাটাকাটি করলে পাই আর কাটাটি চলে যায়, এখনো কি থাকে মিউ নট আই ডিভাইডেড বাই 4 আর, এবং এটা করলে অ্যান্সারটা চলে আসবে ওই যে কত জানি আসছিল, 2 পাই 10⁻⁻7 ডিভাইডেড বাই 3 এত টেসলা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ওয়েতে প্রবলেমটা সলভ করলাম। আমাদের প্রথম প্রবলেম কি ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু কমেন্ট করে জানান যে ভাইয়া প্রথম প্রবলেমটা ক্লিয়ার, ডান হয়ে গেছে। তাহলে ক্লিয়ার, দুই ভাবেই কিন্তু বলছি ভাইয়া, অ্যাঙ্গেল দিয়েও করা যায়। আপনার একটু ভাইয়াকে স্ক্রিনশট নিয়ে জানান কোনটা বেশি ভালো লাগছে, এটাতে 5 সেকেন্ড দিব, এটাতে 5 সেকেন্ড দিব, কোনটা বেশি ইজি মনে হয়েছে। এটা অ্যাঙ্গেলের জন্য 5 সেকেন্ড, 1 2 3 4 5। আর এটা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে করছি, একই জিনিস, যে 2 পাই আর এর জন্য কত, একের জন্য কত, পাই আর, দৈর্ঘ্যের অনুপাত দিয়ে। তো আমরা তাহলে এটাও দেখে নিলাম। জাস্ট অঙ্কটা কিরকম, ঐকিক নিয়ম, যে 2 পাই আর দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্র আসে এত, একক দৈর্ঘ্যের জন্য কত আসে, পাই আর দৈর্ঘ্যের জন্য কত আসে, ঐকিক নিয়ম করছে, আর কিছুই না। ওকে, তাহলে ডান ডান ডান। এবার তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ছোট্ট পার্ট করি, এটার P2 তে যাব। P2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বৃত্তাকার তার। সো একটু আগে অনেকে কোশ্চেন করতেছিলেন ভাই অ্যাঙ্গেলটা কিভাবে বুঝলাম, বুঝাই যায় যে একটা বৃত্তের অর্ধেক আছে, অর্ধেক থাকলে কত হবে, টোটাল বৃত্ত যদি 360 ডিগ্রি তৈরি করে তাহলে অর্ধেক তার সে হচ্ছে, বা অর্ধেক বৃত্ত তার অর্ধেক কোণ তৈরি করবে, দ্যাট মিনস 180 ডিগ্রি। ধরেন এইরকম একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট আই ফ্লো হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে আর,
তো কোশ্চেন হচ্ছে ধরেন n ইকুয়ালস টু 3, কোশ্চেন b ইজ ইকুয়ালস টু হোয়াট, চুম্বক ক্ষেত্রের মান কত। তাহলে আমরা সলিউশন করি। আমরা জানি b ইজ ইকুয়ালস টু কত, মিউ নট I বাই 2r, কিছু না বললে শূন্যস্থান চিন্তা করব, ইনটু অ্যাঙ্গেল দিয়ে যদি করি তাহলে থিটা ডিভাইডেড বাই 360। তাহলে এখানে একটা n থাকে, যদি একটা পাকের জায়গায় n সংখ্যক পাক থাকে তাহলে সাথে nটা গুণাকারে থাকে। সো n হচ্ছে 3 মিউ নট I ডিভাইডেড বাই 2r। টোটাল অ্যাঙ্গেল তো 360, কিন্তু আমার এখানে কতটুকু অ্যাঙ্গেল পড়ছে দেখেন, পুরাটা একটা বৃত্ত হইতে পারতো। তাহলে ওই বৃত্তের কি 4/1 যা প্রেজেন্ট আছে, তাহলে এখানে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি। তো আমি এখানে 90 ইউজ করব। তো এখান থেকে তাহলে বুঝাই পারতেছেন যে এটা কাটাকাটি যে 4/1 আসবে। তো আমার ফাইনাল রেজাল্টটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 3 মিউ নট I, 2 এবং 4 গুণ করলে 8r। তাহলে অ্যান্সারটা আসবে 3 মিউ নট I ডিভাইডেড বাই 8r। ওকে, সো পুরো তারের জন্য লিখছি, n দেওয়া ছিল 3 বসাইছি। থিটা পুরো বৃত্তাকার তারটা যদি থাকতো 360 ডিগ্রি হইতো। আমার স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট এর মাঝে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি। তো ওইখান থেকে 90 বসাইলাম, কাটাকাটি করলাম, বসাই দিলাম, ডান। তাহলে এইটুকু কি আমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে ভাইয়া জানতে চাই, একটু ভাইয়াকে বলেন কমেন্টে। অনেকগুলো মেসেজ চলে আসছে, ক্লিয়ার 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 ক্লিয়ার, অল ক্লিয়ার শ্যাম্পু, ওই অল ক্লিয়ার শ্যাম্পু চলে আসছে, ডান। এই তো তাহলে বোঝা গেল। ওকে, তো আপনাদের ফিডব্যাক পেয়ে গেছি। এবার আমরা পরের অ্যাপ্লিকেশনে যাব। নেক্সট অ্যাপ্লিকেশন, অসীম দৈর্ঘ্যর তড়িৎবাহী তার হতে নির্দিষ্ট দূরত্বে বি নির্ণয়। তাহলে আমরা অসীম দৈর্ঘ্যের তার, সে অসীম দৈর্ঘ্যের তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চুম্বক ক্ষেত্র কত সেটা নির্ণয় করব। তাহলে সে অসীম দৈর্ঘ্যের তারটা আগে আঁকি ভাইয়া। ঠিক আছে, মোটামুটি একটু মনে হয় বাঁকা হয়ে গেছে, সোজা আছে এবার, আগের থেকে বেটার। ওকে, মাঝখানে একটু সলিড লাইন দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। ওকে, তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অসীম দৈর্ঘ্যের একটা তার, এটার মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তারের জন্য একটা নির্দিষ্ট দূরত্বে, ধরলাম আমরা এই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ ধরলাম এ দূরত্বে, এই এ দূরত্বে কোন একটা বিন্দু, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত এটা নির্ণয় করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি, বিসমিল্লাহ। এটা সব থেকে ডিফিকাল্ট, এটা পেরে যাওয়া মানে এই চ্যাপ্টার একটা ভালো ভলিউম পেরে যাওয়া, একটা স্ট্রং জিনিস শিখে যাওয়া। সো আমরা যেটা করব প্রথম কাজ সেটা হচ্ছে এদিক থেকে ছোট্ট একটা পোর্শন নিব, এল দূরত্বে ছোট্ট একটা পোর্শন নিব, ডিএল। ঠিক আছে, এইদিকে এল দূরত্বে খুব ছোট্ট একটা অংশ, এইটুকু হচ্ছে ডিএল। এই ডিএল অংশের জন্য নিলাম, এই ডিএল অংশের জন্য এখানে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা হচ্ছে ডিবি। সো আমরা ডিবি কত সেটা আগে থেকেই জানি, মিউ বাই 4 পাই ইন্টু I
ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন ভাইয়া আর কতটুকু বুঝতে হবে। আর হচ্ছে এই ডিএল থেকে আপনি যেই পয়েন্ট পর্যন্ত নিচ্ছেন এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভাইয়া আর। এখন আমরা একটা কাজ করব, মনে মনে আমরা এই যে এইটুকু অ্যাঙ্গেল এটাকে থিটা কল্পনা করব, কারণ ডিএল এর দিক তো কারেন্টের দিক এবং আর এর দিক, এই দিকটা হচ্ছে আর এর দিক, এইটা হচ্ছে আর এর দিক, আর এইটা হচ্ছে আপনার ডিএল এর দিক। তাহলে তাদের অন্তর্গত কোণটা হচ্ছে থিটা। মানে মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, এটা বায়োট-স্যাভার্টের সূত্র, জাস্ট বসাইলাম। এখন আমরা শুধুমাত্র এইটুকু অংশের জন্য কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা বসাইছি। তাহলে এরকম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা অংশের জন্য যা যা চুম্বক ক্ষেত্র পাবো সবগুলাকে যুক্ত করতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সেই ইন্টিগ্রেশনটা করার পর টোটাল চুম্বক ক্ষেত্রটা কত আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি করব, টোটাল চুম্বক ক্ষেত্র বের করার জন্য এখন ইন্টিগ্রেশনে যেতে হচ্ছে। অতএব বি ইজ ইকুয়ালস টু, ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে মিউ আই ডিভাইডেড বাই 4 পাই, এগুলো তো কনস্ট্যান্ট, বাইরে আসবে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এগুলো ভিতরে থাকলো। ওকে, আচ্ছা এইবার দেখেন, এইবার আমরা কি করতে পারি। এখানে থিটাটা কিন্তু কনস্ট্যান্ট না, আপনার থিটাটা এই পয়েন্ট যদি নিতেন থিটাটা একটু ছোট হইতো, একটু দূরে নিলে থিটা আরেকটু ছোট হইতো, যত সামনের দিকে যাচ্ছেন থিটা বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। থিটাটা ভ্যারিয়েবল, এল এক এক জায়গায় দৈর্ঘ্য একরকম, এলও ভ্যারিয়েবল, আর আর তো আরেকটা জিনিস, ওইটা আরেকটা ভ্যারিয়েবল। তাহলে তিনটা তিন রকম ভ্যারিয়েবল। তাহলে আমরা তিনটাকে একটা রাশিতে যদি পরিণত না করি তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন করতে পারবো না। সো আমাদের এখন কাজ হচ্ছে ডিএল থিটা আর তিনটা রাশিকে একটা রাশিতে কনভার্ট করব। তো কিভাবে করব চলেন শুরু করি। প্রথমে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন আমরা এটা তো যদি এখান থেকে যদি কাউন্টিং শুরু হয়, এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। সো এক্স অক্ষের নেগেটিভ দিকের দৈর্ঘ্যগুলো কি, নেগেটিভ দৈর্ঘ্য, তাই না, মাইনাস এল ডিভাইডেড বাই এ। এই মাইনাস এল এটা কি ছিল, ভূমি, আর এ কি ছিল, লম্ব। ভূমি বাই লম্ব এটা কি, কট থিটা। ভূমি বাই লম্ব এটা হচ্ছে কট থিটা। তাহলে এখান থেকে বলতে পারি এল হচ্ছে মাইনাস এ কট থিটা। এল কে যদি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেন, যে ডিডি থিটা অফ এল মাইনাস এ তো কনস্ট্যান্ট, বাইরে আসবে ডিডি থিটা অফ কট থিটা। তাহলে কি পড়ে থাকবে, ডিডি থিটা অফ এল, এদিকে মাইনাস এ ইন্টু মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি ডি থিটাকে ওই পাশে গুণ করে দিলে চলে আসবে মাইনাস এ প্লাস এ কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এইটুকু হচ্ছে আমরা তখন পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম ভাইয়া, প্রথমে অনেকের কোশ্চেন হতে পারে ভাইয়া মাইনাস এল কেন আনলেন, এইখান থেকে কাউন্টিং শুরু হয়েছে। তাহলে ওই যে মনে আছে এক্স অক্ষের পজিটিভ দিকে দৈর্ঘ্যগুলো পজিটিভ হইতো, এক্স অক্ষের নেগেটিভ দিকে দৈর্ঘ্যগুলো নেগেটিভ হইতো। সো নেগেটিভ দৈর্ঘ্য মাইনাস এল বাই এ, ভূমি বাই লম্ব কট থিটা। আমরা এটাকে ওই পাশে নিলাম, মাইনাসটাকে ওই পাশে নিলাম, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, ডি থিটাটাকে ওই পাশে নিয়ে গেলাম, শুধু ডিএল কত। তাহলে ডিএলটাকে থিটাতে কনভার্ট করে ফেলছি। সাইন থিটা অলরেডি থিটা ফাংশন আকারে আছে, লাগবে না, শুধু আরটাকে চেঞ্জ করতে হবে। এখন আর নাও আর ডিভাইডেড বাই এ, বলুন ভাই আরটাকেও তাহলে নেগেটিভ আকারে নেন, না আর নেগেটিভ আকারে না নিলেও হবে, বিকজ আর তো হচ্ছে একটা পরম মান। আর মানে হচ্ছে আপনার, আপনি যেই পয়েন্টে কাজ করছেন ওই পয়েন্ট থেকে আপনার কানেক্ট, এবং যে ডিএল এর পয়েন্ট এবং আপনি যে পয়েন্টে কানেক্ট তাদের মাঝখানে অ্যাকচুয়াল দূরত্ব, সেটা হচ্ছে আর। তো আর বাই এ অতিভুজ বাই লম্ব, সেটা আসলে কি, কসেক থিটা। কসেক থিটা মানে হচ্ছে আপনার সাইনের উল্টা, লম্ব বাই অতিভুজ জানি সাইন থিটা, তার উল্টাটা অতিভুজ বাই লম্ব, তার মানে কসেক থিটা। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়ালস টু এ কোসেক থিটা। এটাও তাহলে আমাদের বের করা হয়ে গেল। এবার আমরা এই মানগুলোকে এই ইকুয়েশনে বসাবো। বসালে দেখেন আমি কি পাচ্ছি,
মিউ আই ডিভাইডেড বাই 4 পাই, এখানে ডিএল এর জায়গায় আসতেছে এ কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ইন্টু সাইন থিটা, আর নিচে আর স্কোয়ারের জায়গায় এ কোসেক থিটা সেটার স্কোয়ার। সো বা আমরা বলতে পারি এ কসেক থিটা সেটাকে যদি স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা চলে আসে। এবং এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে এই যে কোসেক স্কোয়ার থিটা কাটাটি চলে যাচ্ছে, একটা এ কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমরা যদি আলটিমেট রেজাল্টটা চিন্তা করি, রেজাল্টটা একটা এ পড়ে থাকে সেটা বাইরে চলে আসবে। তো মিউ আই বাই 4 পাই এ ভিতরে পড়ে থাকে কি সাইন থিটা ইন্টু ডি থিটা। এখন একটা কাজ কিন্তু করতে হবে, লিমিট দিতে হবে। এখন থিটার ফাংশন ডি থিটা আছে, দেখেন কোথা থেকে শুরু হচ্ছে, একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস পর্যন্ত যাচ্ছে। এইখানে যখন আমার এই অবস্থানে আছে তখন থিটা যতটুকু, আমি যদি আরেকটু দূরে যাই থিটা কি আরেকটু কমবে, আরেকটু দূরে গেলে থিটা আরো কমবে। একেবারে যখন এইখান থেকে শুরু করে যত আপনি আস্তে আস্তে বামে আসবেন তত আপনার থিটাটা ছোট হইতে হইতে অসীমে যেতে যেতে থিটাটা একেবারে জিরো হয়ে যাবে। আপনার থিটার লিমিট শুরু হচ্ছে 0 ডিগ্রি থেকে বা 0 রেডিয়ান থেকে শুরু হচ্ছে। এবং দেখেন যত আপনি সামনে আগাবেন থিটার মানটা আস্তে 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 বাড়তে বাড়তে এখানে 90 ডিগ্রি হচ্ছে। আরো বাড়াইলে লাইক আপনি যখন এইরকম একটা কন্ডিশন চিন্তা করবেন তখন কি থিটাটা হচ্ছে 90 ডিগ্রির থেকেও বড়, তাই না? এরকম বাড়াইতে বাড়াইতে হয়তো থিটাটা এক সময় কত হবে, সর্বোচ্চ পাই হবে। হাইয়েস্ট লিমিটটা হচ্ছে পাই, অর্থাৎ 0 থেকে পাই এর মাঝে আপনি ইন্টিগ্রেশনটা করতেছেন। এখন সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কস থিটা হয়। পাই উপরে আছে হচ্ছে আপনার পাই, নিচে আছে 0। তাহলে আমরা যদি লিমিটটা বসাই মাইনাস কস পাই মাইনাস হচ্ছে প্লাস কস 0, তো আমরা এরপর যেটা করতে হবে একটু স্পেস শর্টেজ, আমরা এটাকে একটু ছোট বানায় ফেলবো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটার ভ্যালু মাইনাস ইন্টু মাইনাস মাইনাস হচ্ছে +1 দ্যাট মিনস 2, আর এখানে তো অ্যাজ ইট ইজ এই জিনিসটা আছেই। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে, বা এইখানে যদি মানটা বসাই মিউ আই ডিভাইডেড বাই 4 পাই এ, 2 আর 4 কাটাকাটি করলে আলটিমেটলি মিউ আই ডিভাইডেড বাই 4 আর 2 কাটাকাটি করলে 2i পাই এ পড়ে থাকে। মানে এই 2 এর সাথে 4 যদি কাটাকাটি করি তাহলে নিচে একটা 2 পড়ে থাকে, দ্যাট মিনস 2i পাই এ। অতএব বি ইজ ইকুয়ালস টু, আমরা পেয়ে গেলাম মানটা কত আসলো, মানটা আসলো বি ইজ ইকুয়ালস টু মিউ আই ডিভাইডেড বাই 2i পাই এ। অর্থাৎ একটা অসীম দৈর্ঘ্যের তার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে ওই তার থেকে এ দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত যদি জিজ্ঞেস করে, সেই মানটা আসবে মিউ আই ডিভাইডেড বাই 2i পাই এ। এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এইটুকু কি আমি ক্লিয়ার? এইটা যদি বুঝে থাকি তাহলে এখানে আমাকে আরেকটা জিনিস করতে হবে। আমরা যেটা করলাম সেটা হচ্ছে সোফার আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, বি ইজ ইকুয়ালস টু মিউ আই ডিভাইডেড বাই 2i পাই এ। মিউ তো একটা কনস্ট্যান্ট 4 পাই 10 টু মাইনাস 7, আই কারেন্টের মান, এ হচ্ছে তার থেকে দূরত্ব। এন সংখ্যক পাক থাকলে তখন কি হয়, রেজাল্টটা জাস্ট হয়ে যায় বি ইজ ইকুয়ালস টু এন ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2i পাই এ। হইতে তো পারে আপনি একটা তার না রেখে অসীম দৈর্ঘ্যে 4-5টা তারকে একসাথে প্যাঁচে একসাথে সামনে নিছেন, তখন একটা তার যতটুকু ইম্প্যাক্ট করবে 5টা তারে 5 গুণ কারেন্ট যাবে, 5 গুণই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো যত গুণ এন এর ভ্যালু ওইটা প্রকাশ করে, কত গুণ ততটুকু হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে আমরা এইখানে যদি দিকটা কেউ জিজ্ঞেস করে, দিক যদি বলে এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, ওই দিক বরাবর ডান হাতের বুড়ো আঙ্গুল রাখলাম,
তাহলে দেখেন নিচের দিকে কি হচ্ছে, নিচের দিকে হচ্ছে ক্রস, এই যে ঢুকতেছিল, আর উপরের দিকে কি বের হচ্ছে। তার এখানে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কি ডট, তলকে ভেদ করে বের হচ্ছে। তাহলে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করলাম, দিক বের করলাম। এটা হচ্ছে আমাদের বায়ার সাভার্টের সব থেকে কঠিন অ্যাপ্লিকেশন। সো ভাইয়া চেষ্টা করছি বুঝানোর, আমাকে একটু কমেন্ট করেন। আমি কমেন্টটা রিজুম করে দিচ্ছি, একটু ভাইয়াকে কমেন্ট করে জানান যে আমরা কি বুঝতে পারছি কিনা। অলরেডি অনেকগুলো কমেন্ট চলে আসছে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্ট চলে আসছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, একটা কমেন্ট ছিল ইন্টারেস্টিং, দেখি। ওকে ওকে ওকে। মিশাইল বলছে ভাইয়া অন্য ভাইয়াদেরকে বলবো ওনারা যেন কমেন্ট বন্ধ করে ক্লাস করান। আচ্ছা ভাইয়া, বলবো নি, সমস্যা নেই। ভাইয়া যে যেটাতে কমফোর্ট ফিল করে। তো আমি কমেন্টেও থাকবো, আপনার সাথে কানেক্টেডও থাকবো, মাঝে মাঝে একটু বুঝানোর সময়, এক্সট্রিম জিনিসপাতি বুঝানোর সময় একটু চ্যাট গুলো পজ করবো, নাহলে আসলে এত পরিমাণ ধরেন কি বলবো, উলট পালট কমেন্ট আসে যে আবার এক কমেন্ট তো হাজারবার বললো, ওই দেখা যায় কিছু মানুষ থাকে একটা কমেন্ট কপি করে বিরাট কমেন্ট অনেকবার 20 30 40 বার কন্ট্রোল ভি করতেই থাকে। তো পরে আর আপনাদের অ্যাকচুয়াল কমেন্ট বোঝা যায় না, কাছে ফোকাস নষ্ট হয়। তো ভাইয়া চেষ্টা করি মেইন জিনিসপাতিগুলো বুঝায়, তারপর হচ্ছে যে মানে আপনাদের অ্যাকচুয়াল ফিডব্যাক গুলো নেওয়ার, কমেন্ট গুলো দেখার। ওকে, তো এত এত সুন্দর জিনিসপাতি বোর্ডে আছে, আমরা কি একটা স্ক্রিনশট নিতে পারি? ভাইয়া মাঝখানে দাঁড়াইলাম, একটু স্ক্রিনশট নিয়ে আমাদের প্রথম কোয়ার্টারের প্রথম ক্লাস আপনারা জানাবেন যে আজকের ক্লাস পুরোটা শেষে কতটুকু কি বুঝতে পারলেন, কতটুকু কি জানতে পারলেন। ওকে ওকে, ডান 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 ডান। সো আমি তাহলে এবার পরের অংশে যাচ্ছি। আমাদের এইখানে এই জিনিসটার উপর বেস করে আরো কিছু কাজ করা যায়। এই জন্য আমি যেটা করছি, এই স্লাইডটাকে আবার কপি করছি। কপি করে এবার ভাইয়া একটা কাজ করব। ভাইয়া কি কাজ করব একটু দেখেন। আগের স্লাইডটুকু অলরেডি আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, ডান হয়ে গেছে। সো আমাদের যেখানে ছিল সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই রকম। অসীমের জায়গায় যদি সসীম দৈর্ঘ্যের তার থাকে, কোশ্চেন হইতে পারে না যে ভাই আপনি তো অসীম দৈর্ঘ্যের তারের জন্য দেখাইলেন, যদি ভাইয়া তারটা সসীম দৈর্ঘ্যের হইতো তাহলে কি হইতো? তারটা হচ্ছে এইখান থেকে এইটুক পর্যন্ত সসীম দৈর্ঘ্যের তার। তো সসীম দৈর্ঘ্যের তারের জন্য ঘটনাটা কি ঘটতো সেটা ধরেন আপনাদের কোশ্চেন। তখন আমরা কি করতাম দেখেন, শুরুতে যে ডিবি যে সূত্র সবকিছুই সেম থাকতো, চেঞ্জটা হইতো কোথায়? লিমিটে। চেঞ্জটা হইতো লিমিটে। তো আমরা এইটা কি বলতে পারি ভাইয়া, কোন কালার দিব, ধরেন এই কালারটা দিলাম, এইখান থেকে এইটুকু, এটা কি ইনিশিয়াল কোণ যেটা একটু আগে 0 ডিগ্রি ছিল, ওইটাকে ধরলাম θ1, যে ডিএল এবং আর তাদের অন্তর্গত কোণ মিনিমাম শুরু হয়েছে কোথা থেকে? θ1 থেকে, এবং সর্বোচ্চ কতটুক হয়েছে? θ2। সর্বোচ্চ অ্যাঙ্গেলটা হয়েছে θ2। এই জায়গাটা একটু বাজে দেখাচ্ছে, সুন্দর করে আঁকি। তাহলে আমার একটু আগে যেখানে লিমিট দিছিলাম একদম ইনফিনিটিতে চলে গেলে অ্যাঙ্গেলটা কমতে কমতে 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রির জায়গায় জাস্ট এখানে কি হবে? 0 ডিগ্রির জায়গায় জাস্ট এইখানে অ্যাঙ্গেলটা চলে আসবে হচ্ছে আপনার θ1।
আর যেটা হচ্ছে একদম ফাইনালি যেতে যেতে বাড়তে বাড়তে 180 বা পাই রেডিয়ান হইতো, পাই রেডিয়ানের জায়গায় জাস্ট এখন কি হবে θ2, পাই রেডিয়ানের জায়গায় জাস্ট এখন হবে θ2। ওই θ2টা মনে হয় দেখা যাচ্ছে না স্পষ্ট, আমি একটু বড় করে লিখি, অ্যাঙ্গেলটা θ2। তাহলে জাস্ট আপনার নিচে লিমিট θ1, এখানে θ2 দেখা যায়, দেখা যায় আশা করি। তো এরপর জাস্ট কাজ কি, এরপরের কাজটা আগের মতোই, মিউ আই ডিভাইডেড বাই 4 পাই এ, এখানে আপনার ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা আসতো, উপরে θ2 নিচে θ1। তো আলটিমেটলি যদি সাজাই লিখি তখন আসতো এরকম, মিউ আই ডিভাইডেড বাই 4 পাই এ, মিউ আই ডিভাইড 4 পাই এ cos θ1 মাইনাস cos θ2। কারণ যে ফার্স্টে θ2টা বসাইলে মাইনাস cos θ2 মাইনাস হচ্ছে প্লাস cos θ1, তার মানে cos θ1টাকে ফার্স্টে লিখলাম, cos θ2কে পিছে রাখলাম। তো এইটা হচ্ছে সসীম দৈর্ঘ্যের তারের জন্য, সসীম দৈর্ঘ্যের তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান। ওকে, আমি জানি আপনাদের নোট করাটা একটু কষ্ট হয়ে যাবে, বিকজ ভাইয়া মাঝখান থেকে শুরু করছি। আমি বলবো ভাইয়া নোটটা আমরা তো করে নিতেই পারবো, তাই না? এখন আমরা বড় হয়ে গেছি, একটু স্ক্রিনশট নিয়ে নিই সবাই। এই যে ভাইয়া দাঁড়াইলাম এখানে, একটু স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ডান, ক্লিয়ার। এরপর আমরা খুব মজার মজার কিছু অঙ্ক করবো, এবং বিলিভ মি ম্যাথগুলো আপনাকে সারপ্রাইজ করবে, অনেক ভালো লাগবে যদি এইটুকু ধরে থাকেন। আমরা এখন মানে মজার জায়গায় অলমোস্ট চলে আসছি, খুবই মজা পাবেন। আমরা এইটুকু কি ক্লিয়ার? আমি তো কমেন্ট অফ করে রাখছি, ভুলে গেছি, সরি। তো এই তো আমার কমেন্ট চলে আসছে। তো আমাকে একটু জানান যে সসীম দৈর্ঘ্যের জন্য কি ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ক্লিয়ার, যে অনেকে বলছে ক্লিয়ার। তো আমরা কি করব, যেখান থেকে শুরু হবে ওইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে আর এবং কারেন্টের মাঝে, আর এবং কারেন্ট, তাদের কারেন্টের দিকে ডিএল এর দিক, তাদের অন্তর্গত কোণ θ1 ধরবো, আর যেখানে শেষ হবে এখানে θ2 ধরবো। একটু আগে এটা যেতে যেতে যদি অসীমে চলে যায়, θ1টা কমতে কমতে 0 হয়ে যেত, আর θ2টা বাড়তে 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 একেবারে কত হয়ে যেত, পাই 180 হইতো। সো আপনি যদি θ1 এর জায়গায় 0 বসান, আচ্ছা ধরেন আমরা এই কাজটাই করব, এই জিনিসটাই ধরেন আমরা এই স্লাইডটাই কপি করি, কপি করা লাগবে না, শুধু ধরেন এইটারে কপি করি, এটাও কপি করা লাগবে, এটা মুখস্থই থাকা লাগবে, তা আমি টিচার মানুষ, মুখস্থ না করলে কেমনে হয়। সো বি এর সূত্র আমরা কি জানলাম, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু cos θ1 মাইনাস cos θ2। দেখি আমাদের আগেরটা মিলে কিনা। θ1 যদি আপনার 0 ডিগ্রি হয় এবং θ2 যদি আপনার 360 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়, তাহলে আমার রেজাল্টটা কিরকম আসে দেখবো। b is equals to তখন আসবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু cos θ1 কত, cos 0 মাইনাস cos পাই। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু 1 মাইনাস হচ্ছে প্লাস 1, দ্যাট মিনস 2, কাটাকাটি যাবে, দ্যাট মিনস 2 থাকবে 2 পাই এ মিউ নট আই। যদি n সংখ্যক পাক থাকে তাহলে n জাস্ট সামনে গুণ হবে। তাহলে দেখেন এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু একটু আগে আমরা দেখছিলাম। যদি কেউ ভুলে যান যে ভাই এটা দেখছিলাম কিনা, এই যে আপনাদেরকে আমি মিলাই দিচ্ছি, দেখেন এই যে এক্স্যাক্টলি এই জিনিসটাই আপনারা দেখছিলেন, মিউ আই 2 পাই এ, পরের পেজে বলছিল যদি n সংখ্যক পাক থাকে n মিউ আই বাই 2 এ, এবং দেখেন এই জিনিসটা এক্স্যাক্টলি সেম আসছে। তাহলে এইটা হচ্ছে অস্থির একটা সূত্র, এটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো। এইটুকু তাহলে ক্লিয়ার, ঠিক আছে। ওকে, কি আকাশ একটা কোশ্চেন করছে ক্লাসে, প্রথমে একটা কি জানি বলছে, সূত্রটি কেন্দ্র থেকে বৃত্তাকার আর আর এর পরিচয় হচ্ছে, আচ্ছা ওই বৃত্তাকার দৈর্ঘ্য যেটা বলতেছেন ওইটা কিছুই না, একটা কোশ্চেন আসছে এই জন্য আসলে আচ্ছা একটু আমি এবার মোটামুটি সবার ফিডব্যাক পাইছি। ওকে, সো আমি একটা জিনিস, একটা কোশ্চেন ছিল আপনাদের এক ফ্রেন্ডের, ওর আকাশের একটা কমেন্ট ছিল, ওইটা আমি একটু ক্লিয়ার করি। ওর একটা কোশ্চেন ছিল এটার মধ্যে কি, যে ভাই আপনি আর তো বলতেন ডিএল থেকে কেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে আর, আবার এখানে প্রমাণ করার সময় বৃত্তাকার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে আর ধরতেন। হ্যাঁ, এখানে বৃত্তের ব্যাসার্ধই আর, কেন? কারণ এখানে ডিএল গুলা কি পরিধির উপর না, পরিধি থেকে কেন্দ্রের দূরত্ব যে কথা ওইটাই তো ব্যাসার্ধ। সেখানে বৃত্তের ব্যাসার্ধ যেটা আপনার ডিএল থেকে যেখানে আপনি মাপতেছেন ওইটা দূরত্ব, দুইটাই সেম, দুইটাই আর, এই জন্য দুইটা আর সেম লিখে কাটাকাটি করতে পারছি। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত যদি হয়ে যেয়ে থাকে, এখন আমরা কি করব, এখন আমরা একটু মজা দেখব।
সো বায়ট স্যাভার্টের সূত্র এখানে আপনি কি লিখবেন শুভ ভাইয়া? ঠিক আছে, এটাই বায়ট স্যাভার্টের সূত্র। সো এখানে কিছু জিনিস বলছে, কারেন্টের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক, লামসাম জিনিসপাতি, ডান, সব পড়ায় ফেলছি ভাইয়া, এটা রিডিং পড়লেই হবে। তারপর এই যে এই জিনিসপাতি গুলো বলছে এগুলো আমরা দেখছি। তো এখন একটু চিত্রগুলো আরেকবার একটু খেয়াল করি, তারপর আমরা স্পেশাল প্রবলেম সলভ করব। এই যে দেখেন, এতক্ষণ যেগুলো ভাইয়া হাত নাড়ায় নাড়ায় দেখাইছে এগুলো এখন দেখানো হচ্ছে। এইবার চুম্বক ক্ষেত্রটা কোন দিকে? এই দিকে। দেখেন ডান হাত নিছি, ভাইয়ার ডান হাত, আপনাদেরও ডান হাত নিতে হবে। এই যে এইভাবে দেখেন, এই যে এই অংশটা হচ্ছে হাতকে বের হয়ে বাইরে দিয়ে আসছে, আর ওই অংশটা হচ্ছে হাতের পিছন দিয়ে গেছে। আর যদি উপরের দিকে হইতো, দেখেন উপরের দিকে হইলে আরো ইজিলি বোঝা যায়। ডান হাত নিলাম, এই যে এভাবে, লাল কালারের এইগুলো হচ্ছে স্ক্রিনের বাইরে, আর ওগুলো হচ্ছে স্ক্রিনের ভিতরে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার, চুম্বক ক্ষেত্রের দিকের বিষয়টা ক্লিয়ার। তারপর এখানে হচ্ছে আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি আসে এটা আমরা অলরেডি দেখছি, মিউ নট আই বাই 2r, এটা আপনাদের ডান। তারপর সসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য আমরা এটা বের করছি, b is equals to n mu i, n mu i 4 pi a cos theta 1 minus cos theta 2, ডান, জীবন সুন্দর। তো বৃত্তাকার তারের জন্য বের করছি, এইটা ডান, আমরা এটা বের করছি। তারপর তড়িৎবাহী তারের চৌম্বক ক্ষেত্র, আচ্ছা, তো এইটা আসলে আমাদেরকে কি বুঝাইছে এটা একটু বলবো, এটা আমাদের একটু পরে দেখতেছি, সমস্যা নেই। আগে আমরা কিছু ম্যাথস করে আসি, কিছু অসাধারণ ম্যাথ। রেডি ফর ম্যাজিক। সো আমরা এখন কিছু ভালো ভালো ম্যাথ করব। আই হোপ ইউ পিপল আর রেডি ফর ম্যাজিক। তো চলেন আমরা শুরু করি। সো আমাদের কাছে একটা কারেন্টের তার আছে, এই সেই কারেন্টের তার যার বাকি অংশখানা অসীমে চলে গেছে। সো এই তারটা থেকে 5 মিটার দূরত্বে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত এটা জিজ্ঞেস করছে। এদিক দিয়ে প্রবাহিত কারেন্টের ভ্যালু হচ্ছে 12 অ্যাম্পিয়ার। কেন 12 অ্যাম্পিয়ার, কে কমেন্ট করতে পারবেন? আচ্ছা, একটু পরে আপনাদেরকে কমেন্ট করার সুযোগ দিবনি। তো আমাকে বের করতে হবে 12 অ্যাম্পিয়ার কারেন্টের তার এভাবে অসীম পর্যন্ত চলে গেছে, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত। তাহলে চলেন শুরু করি, বিসমিল্লাহ। ওকে, সলিউশন। আমরা জানি বি হচ্ছে এন মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। অসীম দৈর্ঘ্যের তার, কিন্তু এটা তো এই দিকেও অসীম হইতে হবে ওই দিকেও অসীম হইতে হবে, দুই দিকে তো অসীম নাই। তো আমি তখন কি করব, আমার কমন সূত্র মাইনে দিব, cos থিটা 1 মাইনাস cos থিটা 2। ওকে, এন কত, কিছু না বললে এন অলওয়েজ 1। মিউ নট কত, 4 পাই 10 টু দি পাওয়ার -7। আই কত দেওয়া, আই হচ্ছে 12 অ্যাম্পিয়ার। 4 পাই ইন্টু এ, এ হচ্ছে কি তার থেকে যেই বিন্দুতে আপনি মাপতেছেন ওই কিন্তু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত দেওয়া আছে, 5 মিটার, ইন্টু cos থিটা 1 মাইনাস cos থিটা 2। খেয়াল করে দেখেন একদম এইখান থেকে শুরু হয়েছে, তাহলে এইটা কি আপনার থিটা 1, এখানে কত 90 ডিগ্রি, আর থিটা 2 কোথায়, এই দিকে যদি অসীমে, অসীমে যাওয়ার পর আপনার যে অ্যাঙ্গেলটা পাবেন, অ্যাঙ্গেলটা কি দেখেন আস্তে আস্তে, আপনি যদি এই দিকে মাঝখানে কোথাও নিতেন তাহলে অ্যাঙ্গেলটা কি হইতো, এইরকম একটা জিনিস আসতো, তাই না? যত আপনি দূরে যাবেন অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে সর্বোচ্চ অ্যাঙ্গেলটা কত হবে,
180 বা পাই হবে। ফাইনাল অ্যাঙ্গেলটা পাই, শুরুর অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, দ্যাট মিনস π/2। তাহলে এই দুটা যদি আপনি বসায় দেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। কেন সুন্দর হয়ে যাবে? কারণ দেখেন জীবন সুন্দর হওয়ার জন্য অনেক কিছু ঘটে গেছে, পাই পাই কাটাকাটি চলে গেছে। তাহলে 12/5, 12/5 মানে কত? 2.4, 10⁻⁻7 ইন্টু 0 মাইনাস 1, তার মানে কত? শুধু 1। সো এইটা আমি এভাবে লিখবো, একটু ম্যাথমেটিক্স এর প্রতি সম্মান দিয়ে ব্র্যাকেট আর একটা বাড়াই দিলাম। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 2.4 10⁻⁻7 এত টেসলা। যারা যারা অঙ্কটা বুঝছেন তারা কমেন্ট করবেন সুন্দর, ক্লিয়ার না, আজকে কমেন্ট করতে হবে সুন্দর। ডান, সুন্দর, এই যে অনেক সুন্দর কমেন্ট চলে আসছে। তো এই সুন্দর কিন্তু আমরা শিখবো জিতবো তো সবাইকে দেখাবো, ঠিক আছে? ডান। তো ভাই আরেকবার একটু রিপিট করি, ওই যে আমরা অসীম দৈর্ঘ্য পড়তে সসীম দৈর্ঘ্য যদি হয় তখন কি করব? θ1 নিব, θ2 নিব, যা সূত্রের মধ্যে এন কিছু না দেওয়া থাকলে 1, আই তো দেওয়া আছে 12 অ্যাম্পিয়ার। কেন 12 অ্যাম্পিয়ার? অনেকে অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ, আপনাদের অ্যান্সারের জন্য রাইট অ্যান্সার ছিল 5, তার থেকে লম্ব দূরত্ব 5 মিটার দেওয়া আছে। আমার শুরুতে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মানে π/2, আর একেবারে ফাইনালি অ্যাঙ্গেলটা বাড়তে 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 আরো বেড়ে যখন ফাইনালি যাবে সর্বোচ্চ পাই পর্যন্ত হওয়া পসিবল। পাই মানে হচ্ছে -1, cos π -1, আলটিমেটলি চলে আসছে এইটা। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, আচ্ছা, কেন 12 অ্যাম্পিয়ার অনেকে কমেন্ট করতেছে, এখনো বুঝে নাই শুভ ভাইয়ের ক্লাস করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা এইটা ডান। এবার আমরা পরের প্রবলেমে যাই। আপনারা কি আরো সুন্দর ম্যাথ দেখতে চান? আমার মাথায় আরো কিছু সুন্দর সুন্দর ম্যাথ আসছে, অনেক সুন্দর সুন্দর ম্যাথ, অনেক অনেক সুন্দর ম্যাথ। রেডি? ওকে, তো চলেন আমরা এবার একটা সুন্দর ম্যাথ করব, অনেক সুন্দর ম্যাথ। সো আমাদের এদিক থেকে কারেন্ট আসতেছিল, এইদিকে কারেন্টটা বাঁক নিছে। ওকে, আবার এইদিকে কারেন্টটা চলে গেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে অর্ধবৃত্ত আছে, বুঝাই যাচ্ছে অর্ধবৃত্ত। এখানে রেডিয়াসটা হচ্ছে 3 মিটার। ওকে, সো কারেন্ট হচ্ছে কত? 6 অ্যাম্পিয়ার। কোশ্চেন কি? অর্ধবৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। অর্ধবৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। সো আপনারা কি রেডি? চোখটা ব্যথা করতেছে। সো আমরা শুরু করব, বিসমিল্লাহ। ওকে, সলিউশন। প্রথমত দেখেন এইটা একটা অনেক লম্বা তার, এইটা থেকে এই দূরত্বটাও কত? বুঝাই যাচ্ছে এইটা 3 হলে এটাও 3 মিটার। পুরাটা যেটা একটা অর্ধবৃত্ত বলেই দিছে, তাহলে এইটা যদি 3 মিটার হয় কেন্দ্র থেকে এটাও কি 3 মিটার হবে। তাহলে এইটা একটা অসীম দৈর্ঘ্যের তার, এই তারের জন্য এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। সো এই তারের জন্য কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হবে এটা যদি চিন্তা করি, এই তারটা কি দেখেন, এইদিকে হচ্ছে ক্রস, এইদিকে ডট,
যদি এই তারের জন্য চিন্তা করি, এই দিকে ক্রস, বেশি ছোট হয়ে গেছে না, এই দিকে সে ক্রস আর এই দিকে ডট। এরপর আপনি এর পরের অংশটার জন্য যদি চিন্তা করেন, এই তারের জন্য যদি চিন্তা করেন, এই তারটা এইদিকে হচ্ছে ভিতরে চুম্বক ক্ষেত্র তৈরি করে, এইদিকে হচ্ছে বাইরে চুম্বক ক্ষেত্র তৈরি করে। লাস্টে ওইটার জন্য যদি চিন্তা করেন, সে কি করতেছে, সে হচ্ছে এইদিকে ভিতরে তৈরি করতেছে, আর এইদিকে হচ্ছে বাইরের দিকে চুম্বক ক্ষেত্র তৈরি করতেছে। ডান হস্ত নিয়ম নিলে এটা ভিতরে ঢুকতেছে, ওইদিকে বাইরে আসতেছে। তাহলে এই মাঝখানের কেন্দ্রটা, এই যেই বিন্দুতে আমাকে চুম্বক ক্ষেত্র বের করতে হবে, এই তারটা ওইখানে তলকে ভেদ করে ভিতরে চুম্বক ক্ষেত্র তৈরি করে। এই অর্ধবৃত্তের জন্য কি ওইখানে চুম্বক ক্ষেত্র ক্রস মানে ভিতরের দিকে, উপরে তারের অংশটার জন্য ভিতরের দিকে। তার মানে তিনটা চুম্বক ক্ষেত্র ধরলাম ভাইয়া। এইটা চুম্বক ক্ষেত্র হচ্ছে B1, এটার জন্য ধরলাম B2, এটার জন্য B3। তিনটাই কিন্তু এই বিন্দু দিয়ে কোথায় ভিতর দিয়ে ঢুকতেছে। তাহলে টোটাল চুম্বক ক্ষেত্র হবে কত? B1 প্লাস B2 প্লাস B3। কেন ভাইয়া এরকম বললাম? কারণ প্রত্যেকটা তারই এখানে কেন্দ্র দিয়ে কি করতেছে, ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র তৈরি করতেছে। সবগুলো চুম্বক ক্ষেত্র ভেক্টর এবং একই দিকে থাকলে যা যোগ করে দিলে টোটাল অ্যান্সারটা পাওয়া যায়। এখন ফার্স্ট অফ অল B1 বের করব। B1 কত? ওই যে একটা সূত্র শিখছিলাম, মিউ আই ডিভাইডেড বাই 4 পাই এ। কিছু না বললে এন আমরা 1 ধরবো, পাক সংখ্যা 1 ধরবো। cos থিটা 1 মাইনাস cos থিটা 2। সো এখন আপনি যদি চিন্তা করেন, আপনি তো কি করবেন দেখেন, মিউ তো অ্যাজ ইট ইজ, আই অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 4 পাই এ রেখে দিলাম, পরে এগুলার মান বসাবো। এর আচ্ছা আমি মান যদি বসাই দিই, মিউ ইন্টু আই কত? আই বলছিল হচ্ছে আমার 6 অ্যাম্পিয়ার, 4 পাই এ, এটা কত? এই যে দূরত্বটা, তার থেকে দূরত্ব এটা কত? 3 মিটার। cos থিটা 1, থিটা 1 দেখেন যখন এখান থেকে আসা শুরু করছে, এই যে একেবারে এইদিকে, তাহলে থিটা 1টা যেতে যেতে কত আসবে? 0 ডিগ্রি আসবে। একেবারে শুরুতে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাহলে এইখানে হবে হচ্ছে 0। আর এখানে যখন আস্তে আস্তে একেবারে এই কন্ডিশনে চলে আসছে, তখন তারের সাথে লম্বভাবে আছে, তখন আপনার আর আর হচ্ছে সোজা উপরের দিকে, আর তারের দৈর্ঘ্য ডিএলটা কোন দিকে? এই দিকে। তাহলে আর এবং ডিএল অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো cos পাই বাই 2। এখন আমরা যদি মানটা একটু কেয়ারফুলি হিসাব করি, তাহলে দেখেন কাটাকাটি করলে, এখানে কাটাকাটি করলে কত আসে? 2 আসে। তাহলে আলটিমেটলি আমাদের থাকে কত? আবার ওই 2 আর 4 পাই যদি কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে মিউ ডিভাইডেড বাই 2 পাই, মিউ বাই 2 পাই ইন্টু 1 মাইনাস 0, বা মিউ বাই 2 পাই। এইটুকু আমাদের অ্যান্সার থেকে যায়। ঠিক আছে, এইটুকু ডান। এইবার আমরা যেটা করব সেটা কি? সেটা হচ্ছে ওকে, তো আমাদের প্রথম পার্ট শেষ, এবার আমরা সেকেন্ড পার্ট ধরবো। সেকেন্ড পার্ট হচ্ছে আমরা বি টু বের করব, বা আমরা B2 বের করি। B2 হচ্ছে দেখেন একটা বৃত্তাকার তার, বৃত্তাকার তারের অর্ধেক অংশ আছে। তাহলে সিস্টেমটাকে বৃত্তাকার তারের জন্য মিউ আই ডিভাইডেড বাই 2r ইন্টু থিটা বাই 360। টোটাল তারের জন্য মিউ আই বাই 2r, থিটা বাই 360। এখন আমরা বুঝতেই পারতেছি যেহেতু অর্ধেক তার আছে, তাহলে কত অ্যাঙ্গেলটা হবে? 180। পুরা অর্ধেক তারটা মিলে কেন্দ্রে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করবে? 180। আর টোটাল নিচে তো 360 আছে, তাহলে এইটা কাটাকাটি করলে নিচে 2 চলে আসবে। তাহলে আমরা যদি মানটা বসাই, মিউ ইন্টু 6 ডিভাইডেড বাই 2 ইন্টু আর কত ছিল? আর ছিল 3 ইন্টু হাফ। তাহলে 6 তো কাটাকাটি চলে যাবেই, 6 এর সাথে এগুলো কাটাকাটি চলে যাবে, জাস্ট 2 পড়ে থাকবে। তাহলে আমরা যদি বলি অ্যান্সারটা তাহলে কত আসতেছে, সেটা হচ্ছে মিউ বাই 2, এইটুকু অ্যান্সার চলে আসতেছে। আচ্ছা, এবার হচ্ছে ফাইনালি আমাদেরকে কাজ করতে হবে কি নিয়ে? ফাইনালি আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে বি থ্রি কে নিয়ে। বি থ্রি আবারও এইরকম। সো
মিউ আই, আই কত 6 বাই হচ্ছে 4 পাই ইন্টু 3, এই যে লাস্টের 3 নাম্বার অংশটার জন্য। এখানে দেখেন প্রথমে অ্যাঙ্গেল আর এইদিকে থিটা, এই মানে ডিএল এইদিকে, আর ডিএল অন্তর্গত কোণ 90। সো ফার্স্টে cos 90 মাইনাস, একদম ফাইনাল কন্ডিশনে যদি আপনি দেখেন, ফাইনাল কন্ডিশনে আপনার ঘটনাটা ঘটবে কিরকম, অন্য একটা কালার ইউজ করি, ধরেন এইরকম বলি, তখন আপনার কমতে 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 দেখেন এই যে ডিএল এবং আর, ডিএল হচ্ছে এই দিকে, এইটা হচ্ছে ডিএল এর দিক, মানে এটা একটু বোঝাটা টাফ, আপনাদেরকে কিন্তু ভেঙে বলতেছি। এইটা হচ্ছে ডিএল এর দিক আর এটা হচ্ছে আর এর দিক, তাহলে অন্তর্গত কোণ কোনটা? অন্তর্গত কোণ হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? তাহলে এই ফাইনাল থিটা 2টা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা আসবে কত? সবচেয়ে বাড়তে বাড়তে cos 180। মানটা যদি আপনি বসান, এখানে কাটাকাটি করলে মিউ ডিভাইডেড বাই 3, তো ওইখানে হচ্ছে 2, তাহলে 2 থাকে 2 পাই ইন্টু cos 90 হচ্ছে 0 মাইনাস মাইনাস 1, তার মানে আপনার থাকে আলটিমেটলি মিউ ডিভাইডেড বাই 2 পাই, এইটুকু আপনার থেকে যায়। ওকে, তাহলে এরপর তাহলে আমি যদি টোটাল, অতএব বি যদি বের করি, b1 প্লাস b2 প্লাস b3, দেখেন ওই বি এর যে ভ্যালুটা মিউ বাই 2 পাই, মিউ বাই 2 পাই দুইবার আসছে, তাহলে 2 ইন্টু মিউ বাই 2 পাই প্লাস এখানে কত আসছিল মিউ বাই 2, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে একটা জিনিস 2 2 কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা আলটিমেটলি রেজাল্টটা পাবো কত? রেজাল্টটা পাবো হচ্ছে এরকম, অতএব বি ইজ ইকুয়ালস টু মিউ কমন নিলে 1 বাই পাই, সরি 1 বাই পাই প্লাস 1 বাই 2, এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, তো 2 2 কাটা গেছে মিউ বাই পাই আর মিউ বাই 2, এদের সাম করলে টোটাল রেজাল্টটা কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা তাহলে এইটুকু সবাই ক্লিয়ার? তো আমি কমেন্টটা অন করে দিলাম, যারা যারা এইটুকু বুঝতে পারছেন ভাইয়াকে একটু কমেন্ট করে জানান আমরা কি এইটুকু ক্লিয়ার হইতে পারছি কিনা সবাই। ওকে, ডান ডান ডান, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তো আমরা আর কি করব, নাকি আপনাদেরকে ছুটি দিয়ে দিব? ছুটি দিয়ে দিব, ওকে ঠিক আছে। দেখি আমাদের সামনের স্লাইড গুলা যদি একটু দেখি, এই জিনিসপাতিগুলো আমরা একটু পরের দিন দেখবো নি, এটা তেমন স্পেশাল কিছু না। বৃত্তচাপের জন্য চুম্বক ক্ষেত্র আমরা করছি, তো কিছু গাণিতিক উদাহরণ থাকবে, এগুলো আপনাদের জন্য একটু হোমওয়ার্ক থাকবে। দেখি কে কে হোমওয়ার্ক সাবমিট করেন। এইটা একটা হোমওয়ার্ক, চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। এইটা আরেকটা হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক, আর এগুলো তো হোমওয়ার্ক দেওয়াই আছে, একটু সুন্দর করে আপনাদের সাব্বির ভাইয়া হোমওয়ার্কের ট্যাগ দিয়ে দিছে। তো এই তো অনেকগুলো হোমওয়ার্ক। সো আজকের ক্লাস তাহলে আমরা কি শেষের দিকে চলে আসলাম? সো আজকের ক্লাস তাহলে আমরা শেষের দিকে চলে আসলাম। তো আমাকে আমরা একটু জাস্ট একবার আপনার জন্য কুইকলি রিভিউ করি। সো আমরা পুরো জিনিসটা বলতেছি, বি1 বি2 বি3 তিনটাকে সাম করলে টোটালটা পাওয়া যায়। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বি1 এটার মান ফার্স্টে বের করছি, এটা আসছে মিউ বাই 2 পাই, বি2 সেটা আসছে মিউ বাই 2, আর লাস্টে আমরা বি3 বের করছি, এইটা আসছে হচ্ছে আমাদের মিউ বাই 2 পাই। সো মিউ বাই 2 পাই, মিউ বাই 2 পাই দুইটা যদি যোগ করি মিউ বাই পাই আসে, আর সাথে বি2 টার মান হচ্ছে মিউ বাই 2 আসে। তো মিউ যদি কমন নিই 1 বাই পাই প্লাস 1 বাই 2, এত টেসলা, সাথে আপনি চাইলে ছোট্ট করে টেসলা লিখতে পারেন, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ফাইনাল ম্যাথটা ছিল। এইটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করলাম। আগামী ক্লাসে আমরা বায়োট-স্যাভার্টের আরো কিছু সূত্র দেখব, তারপর অ্যাম্পিয়ারের সূত্র দেখব। অ্যাম্পিয়ারের সূত্র দেখার পর দুইটার মধ্যে কোনটা বেটার ছিল এটা একটু ডিসকাস করব। দেন আমরা চুম্বক ক্ষেত্রে চার্জের এফেক্ট এগুলো দিয়ে বাদ বাকি আরো সুন্দর সুন্দর জিনিস দেখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।